আমরা শুরু করার আগে আমি একটু শর্ট ব্রিফ দিয়ে নিই অ্যাবাউট হু অ্যাম আই। অনেকেই জানেন আপনারা, আমার 17 বছর যাবত আমি মার্কেটিং নিয়ে কাজ করছি। 2008 সালের পর থেকে ফিজিক্যাল টু ডিজিটাল মার্কেটিং, শুরুতে ফিজিক্যাল মার্কেটিং নিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। দেন আস্তে আস্তে ক্যারিয়ার বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। 13 বছরের অনলাইন বিজনেস এক্সপিরিয়েন্স আছে আমার। আমি 2013 সাল থেকে অনলাইন ক্লদিং বিজনেসের সাথে জড়িত ছিলাম এবং এরপরেও টুকিটাকি বিভিন্ন বিজনেসের সাথে জড়িত ছিলাম, এখনো আছি। এবং 7 ইয়ার্স অফ ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স। আমি 2019 সাল থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করছি এবং কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমি 4টা স্টার্ট আপ ফাউন্ড করেছি, এর মধ্যে রিটেল স্টাফ পেপাইরাস, একটা ফ্রান্সে এবং একটা ইউএসএ তে রেজিস্টার্ড, এবং সহজটিপ যন্ত্র। এই দুইটা আসলে বেশি দূর আগায়নি। 4টা স্টার্ট আপের মধ্যে মধ্যে আলহামদুলিল্লাহ 2টা স্টার্ট আপই মানে ওয়ার্ল্ডে রিনাউন্ড কান্ট্রিতে রেজিস্টার্ড এবং ভালো একটা অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। ওকে, এছাড়া রিমোট জব করেছি ইন্টারন্যাশনালি 4টা কোম্পানিতে, এর মধ্যে সিঙ্গাপুরের ওংলা এবং তাইওয়ানের A1 ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাস গ্লোবাল অন্যতম। এছাড়া একটা প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং কোম্পানি বিকটিমাইজেও ছিলাম দীর্ঘদিন। এখন এই তো এরকম 4টা রিমোট জব করেছি ইন্টারন্যাশনালি। এবং ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স যেহেতু, অর্থাৎ কাস্টমারদেরকে সাপোর্ট দিতে গিয়ে প্রায় 500-র উপরে নিশ নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এবং 1000-এরও অধিক বিজনেসকে সরাসরি আমাদের বা আমার কোম্পানি থেকে বা আমার নিজের হেল্প করার এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, আমরা পরের স্লাইডে যাই। হু ইউ আর। আমরা এখানে যারা আছি সবাই স্মুথ ক্যারিয়ার সিকার। আমরা চাই এমন একটা ক্যারিয়ার তৈরি করতে যেখানে আমাদের ক্যারিয়ারটা হবে স্মুথ, হ্যাঁ, এবং র্যাপিড গ্রোথ। আমরা প্রত্যেকেই বর্তমানে এই যে আহ, একবিংশ শতাব্দীতে এসে আমাদের প্রত্যেকেরই চাওয়া একটাই, যে আমাদের ক্যারিয়ারের র্যাপিড গ্রোথ। দেখেন, এখন এআই আসার পরে আমাদের টেকনোলজি এতটা আপডেট হয়েছে। আগের দিনে যখন 10 জন 20 জন 30 জন মিলে যে কাজ করতে একদিনে, এখন এআই থাকার কারণে হাতের কাছে ওই কাজটা কিন্তু আসলে একদিনে একজনের দ্বারাই পসিবল হয়। সো এখন আপনার গ্রোথটা বা আপনার স্পিডটা যদি ওই মানে র্যাপিড না হয়, কয়েকশো গুণ না হয়, অর্থাৎ আপনি যদি 1 বছরে আগের দিনের মানুষদের 100 বছরের আহ, বা আরো বেশি 1000 বছরের দূরত্ব পার হতে না পারেন, উইথ দ্য হেল্প অফ এআই, উইথ দ্য হেল্প অফ অ্যাডভান্স টেকনোলজি, আপনাকে আসলে পিছিয়ে পড়তে হবে। এবং দ্যাটস ওয়াই আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম র্যাপিড গ্রোথ সিকাররাই আছি। এবং আমরা চাই মানি মাল্টিপ্লাইং সিস্টেম। এখানে অনেকে আছেন যারা অলরেডি সাকসেসফুল বিজনেসম্যান এবং অনেকে ভালো করছেন। বাট আপনারা হয়তো চান এমন একটা আর্নিং ওয়ে, এমন একটা আর্নিং সিস্টেম, যে সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার ইনকামটাকে মাল্টিপ্লাই করতে পারবেন, মানিটাকে মাল্টিপ্লাই করতে পারবেন। দেখেন, টাকাকে যদি আপনি কর্মী হিসেবে ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আসলে হলো না। আপনি নিজেই আসলে নিজের কর্মী হয়ে গেলেন, নিজের প্রতিষ্ঠানে নিজের কর্মী হয়ে গেলেন। সো এই জন্য টাকাটাকে অ্যাসেট হিসেবে, অ্যাসেট বিল্ডিং এ ব্যবহার করতে হবে এবং টাকাটাকে মাল্টিপ্লাই করার ওয়ে আমাদেরকে জানতে হবে। ওকে, আমরা পরের স্লাইডে যাই। আমরা সবাই জানি যে টাইম ইজ ইকুয়াল টু মানি এবং মানি ইজ ইকুয়াল টু মোর মানি। টাকায় টাকা আনে, একটা কথা আছে। সো বাট হোয়ার টু ইনভেস্ট ইউর টাইম এন্ড মানি। আমরা আসলে আমাদের টাকা এবং সময়, এই দুইটাকে, এই যে মহামূল্যবান সময় এবং টাকা, এই দুইটা জিনিসটাকে আসলে কোথায় ইনভেস্ট করব? শেয়ার মার্কেটে ইনভেস্ট করব? ভাই, শেয়ার মার্কেট মানেই হলো হাই আনসার্টেনিটি। কখন কি হয় বলা যাচ্ছে না, যদিও অনেক এক্সপার্টরা অনেক ভালো করছে, বাট ওখানে কিন্তু অনেক দক্ষতা ছাড়া বা ওই মার্কেট অ্যাজাম্পশন ছাড়া অনেকেই আসলে সর্বশান্ত হচ্ছে। ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন? ভাই, এমন অনেক রেকর্ড আছে যে ক্রিপ্টোতে ইনভেস্ট করে সর্বশান্ত। সো এক্সাম্পলে যাচ্ছি না, ক্রিপ্টো সম্পর্কে আপনারা স্টাডি করলে জানবেন যে ক্রিপ্টোকারেন্সি এমনিতেও বাংলাদেশে লিগাল না। এবং আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করলে, আমার গতকাল কি এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার 42 লক্ষ টাকা, না, 47 লক্ষ টাকা বর্তমানে ভ্যালু কমে 17 লাখ হয়ে আছে। সো এই যে এটাতেও কি যে কোনো একটা নিউজের কারণে কি বাড়তেছে, শেয়ার মার্কেটের মতো ক্রিপ্টোর রেট বাড়তেছে, আবার নিউজের কারণে কমতেছে। সো এটা আনসার্টেনিটি। আর বিজনেস করবেন ভাই, বিজনেস মানে হলো টিম বিল্ডিং, বিজনেস মানে হলো ডেলিভারি, রিটার্ন, বিজনেস মানে হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, অফিস নিতে হবে,
অনেক অনেক হ্যাসেল, টিমের পিছনে লেগে থাকতে হবে, তারা আপনার মতো আন্তরিকতা দিয়ে কাজ করছে না, আরো কত কি। তাহলে কি করবেন? অনেকে চিন্তা করছেন তাহলে মনে হয় ল্যান্ড বিজনেস করলে ভালো হবে। এই ল্যান্ড বিজনেস যদি আপনি করেন, এটা একটা ভালো ইনভেস্টমেন্ট ওয়ে, আমি ডেফিনেটলি আপনার সাথে একমত যে ল্যান্ড বিজনেস বিজনেস একটা ভালো ওয়ে। বাট একটু যদি খেয়াল করেন যে ল্যান্ড বিজনেসে আপনি প্রফিট করতে চাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি ডেভেলপড এলাকায় কিনি তাহলে এক সিনারিও, আমি কিনে 3 মাস পরে বিক্রি করে দিলাম, সেটা ডিফারেন্ট সিনারিও। বাট যখন আপনি ডেভেলপিং এরিয়াতে কিনবেন, যে ডেভেলপ হচ্ছে এরকম কোনো এরিয়াতে, তখন এমন হতে পারে যে 10 বছর বা 20 বছরের জন্য আপনার টাকাটা আটকে যেতে পারে। বাস্তব এক্সাম্পল আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের যেমন ক্ষেত্রে যেমন আছে, আপনাদের ক্ষেত্রেও অনেক আছে। আমি এক্সাম্পল যদি বলি, কেরানীগঞ্জে আমরা একটা জমি কিনেছিলাম। ওই জমি 12 বছর পরে আমরা যে দামে কিনেছিলাম এখন সেই দাম। এখন আপনি এমন একটা জায়গায় অ্যাজাম্পশন করে কিনলেন, ওইখানে আসলে আশানুরূপ ডেভেলপ হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা, মানে লিকুইডিটি নাই। টাকাটা যদি লিকুইডিটি না থাকে, আবার ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটের ভ্যালু বাড়ছে, ফ্ল্যাটের ভ্যালু বাড়ছে, আবার একটা সময় পর তো আবার কমছে। তো এর ডিপ্রিসিয়েশন আছে। সো ল্যান্ড ইনভেস্টমেন্ট ইজ আ বেটার ইনভেস্টমেন্ট, বাট ওইখানে আপনাকে ওই ভ্যালুটা নেওয়ার জন্য কিন্তু 10 বছর 20 বছরের জন্য আপনার টাকাটাকে স্টাক করে রাখতে হবে। এবার আসেন যদি ফ্ল্যাট, অনেকেই দেখছি জানেন ফ্ল্যাট ইনভেস্টমেন্ট, শেয়ারে ফ্ল্যাট তৈরি করব, এই ধরনের ইনভেস্টমেন্ট গুলোতে যাচ্ছেন। হ্যাঁ, এইটা একটা মানে একটা ভিউতে 100% ওকে। কোন ভিউতে ওকে? আপনি নিজেদের থাকার জন্য করলেন, অথবা আপনি মেক করে বিক্রি করার জন্য করলেন। এটার জন্য একদিক থেকে ওকে যে আপনি 50 লাখ টাকা খরচ করে 1 কোটি টাকার অ্যাসেট তৈরি করলেন, 40 লাখ টাকা খরচ করে 80 লাখ টাকার অ্যাসেট তৈরি করলেন, 30 লাখ টাকা খরচ করে 60 লাখ টাকার অ্যাসেট তৈরি করলেন, ওকে। বাট আপনি যদি এটাকে বাই প্রফেশন নিতে চান, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স। কি স্ট্যাটিস্টিক্স? আপনি যদি খেয়াল করেন ঢাকা সিটিতে প্রতি বছর কি পরিমাণ ফ্ল্যাট বর্তমানে ডেভেলপ হচ্ছে, প্রচুর ফ্ল্যাট ডেভেলপ হচ্ছে। বাট সেই তুলনায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে কয়টা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ফ্ল্যাট তৈরি হচ্ছে অনেক, কিন্তু ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য মানুষের কত পার্সেন্ট আছে? আমি একটা ডাটায় সেদিন মানে অ্যানালিটিক্যাল ডাটায় সেদিন দেখলাম যে 2,500 ফ্ল্যাট তৈরি হচ্ছে মিরপুরে, আর বিক্রি হচ্ছে 20টা থেকে 25টা প্রতি বছর। তার মানে কি? আপনি ওইখানে লিকুইডিটি পাবেন না, ফ্ল্যাট হয়তো ডেভেলপ করতে পারবেন, বাট লিকুইডিটি পাওয়াটা এটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার বা ভালো মার্কেটিং এর ব্যাপার হয়ে দাঁড়াবে। ওকে, তাহলে কি করার? আসলে আমরা আমাদের টাইমটা, মানিটা কোথায় ইনভেস্ট করবো যেখান থেকে আমি র্যাপিড মানি মেকিং করতে পারবো? দ্য অ্যান্সার ইজ টুডেস ওয়েবিনার। আজকের ওয়েবিনারে আমরা এই ব্যাপারটাই জানবো, কিভাবে অ্যাডভান্স মার্কেটিং নলেজ দিয়ে আমরা আমাদের টাকাটাকে, আমরা আমাদের সময়টাকে মাল্টিপ্লাই করতে পারবো, বা টাকাটাকে মাল্টিপ্লাই করতে পারবো, আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো। ওকে, এইটাতে যাওয়ার আগে আপনাকে মানে টোটাল সিস্টেমটার রেভলিউশনটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে দ্য এভলিউশন অফ মার্কেটিং। কোথা থেকে শুরু হলো, এখন কোথায় আছে, বিনিময় প্রথা থেকে আমাদের বর্তমান যে অ্যাড ইঞ্জিন পর্যন্ত আসলে কিভাবে পৌঁছালো, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমরা শুরুতে জানি যে আমরা, টাকা তো শুরুতে ছিল না, শুরুতে ছিল কি? বিনিময় প্রথা। আমার কাছে চাল আছে, আপনার কাছে ডাল আছে, আমি আপনাকে চাল দিলাম, আপনি আমাকে ডাল দিলেন। এই বিনিময় প্রথা দিয়েই কিন্তু শুরু হয়েছিল সেই হাজার হাজার বছর আগের আমাদের কি মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হলো? বিনিময় প্রথা, পণ্যের বদলে পণ্য, তারপর চলে হলো মানে প্রথাটা চলতো কিভাবে? যে যার কাছে যে মাল ছিল যেটা বিনিময়যোগ্য, সেটা নিয়ে এরকম কাঁধে নিয়ে, আমরা শুনেছি অনেক সময়, অনেক সিনেমাতেও আগের দিনে দেখাতো যে এরকম জাহাজে করে দূর দূরান্তে চলে যাচ্ছে, এরকম দেখাতো যে মানে বাজার করার জন্য বা এই যে বিনিময় প্রথার জন্য মানে ভ্রমণে চলে গেল 2 4 5 জন 10 জন মিলে এক এলাকা থেকে আরেক এলাকায় চলে গেল, দেন এই বিনিময়গুলো করে দেন আবার তার এলাকায় সে ফিরে আসলো। এই যে বাণিজ্যে যাওয়ার যে ব্যাপারটা ছিল, তখন কিন্তু, তখনও এরকম হাট বাজার হয়তো তৈরি হয় নাই। হ্যাঁ, তো অনেক সময় হাট বাজার তৈরি হওয়ার পরেও এই প্রথাটা ছিল, তখন ওই যে ট্রাভেল করে এই এলাকার পণ্য নিয়ে ওই এলাকায় যাওয়া হতো, ওই এলাকার পণ্য নিয়ে এই এলাকায় আসা হতো, এরকম। সো বিনিময় প্রথা পরবর্তীতে বাড়ি 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 ঘুরে প্রয়োজন মেটানো, দেন পরবর্তীতে আরো সুবিধার জন্য প্রিসাইজ ওয়েতে চলে আসলো হাট বাজার বা মার্কেট প্লেস। মার্কেট প্লেসে সবাই যে যার প্রোডাক্ট নিয়ে আসতো, এবং ওখান থেকে কি হতো, একজনকে আরেকজন প্রোডাক্ট দিত। এই ওয়েতেই কিন্তু মার্কেটিং হচ্ছিল, বা এই ওয়েতেই বিনিময় প্রথা চলছিল, বা লেনদেন হচ্ছিল। ওকে, এরপর চলে আসলো মুদ্রার প্রচলন, যেখানে আহ পণ্যের ব্র্যান্ডিং
বা বিভিন্নভাবে আমরা দেখেছি যে মুদ্রার মাঝে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ব্যক্তির ব্র্যান্ডিং দিয়ে আমরা ওই মুদ্রাগুলো পেতাম। এবং আহ, জাতীয় ফল, জাতীয় ফুল, আরো বিভিন্ন বিষয় দিয়ে আমাদের ওই মুদ্রাগুলো থাকতো। এবং একটা পর্যায়ে এসে যখন মিডিয়ার প্রচলন আসলো, বিজ্ঞাপনের মাধ্যম হয়ে দাঁড়ালো লিফলেট, টিভি, রেডিও এবং নিউজ পেপার। খেয়াল করে দেখেন, এই মানে মিডিয়াগুলোতে নিউজ দেওয়ার জন্য, মানে অ্যাড দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হতো? এক্সট্রা সময় অ্যাড এজেন্সির থ্রুতে, বিভিন্ন এলাকায় এলাকায় এজেন্সি থাকতো, তাদের থ্রুতে অ্যাড স্পেস হায়ার করা লাগতো। ধরেন একটা কোম্পানি, সে কি করবে, একটা স্কুল, তার স্কুলের জন্য অ্যাড দিবে। সে ওই এজেন্টদের সাথে কথা বলে সে প্রথম আলোতে একটা স্পেস বুক করতো, যে প্রথম আলো পত্রিকায় আমি কি করতে চাই, এই অ্যাড স্পেসটা হোম পেজে বা সেকেন্ড পেজে বা থার্ড পেজে কি করতে চাই, একটা অ্যাড স্পেস ভাড়া নিতে চাই। এভাবেই চলছিল যুগ যুগ ধরে, এভাবেই চলছিল। রেডিওতে বিজ্ঞাপন দেওয়া লাগুক, লিফলেট করা লাগুক। লিফলেট করা লাগলে ওই যারা লিফলেট তৈরি করে বা লিফলেট প্রিন্ট করে তাদের কাছে চলে যেতে হতো এবং লিফলেট বিলি করতে হতো। এই যে বিবর্তন, একটার পরে আরেকটা, এই পর্যায়ে কি চলে আসলো? ধরেন লিফলেটের কথা যদি, লিফলেটের অ্যাকচুয়াল মানে ইম্প্যাক্টটা নিয়ে যদি কথা বলি, লিফলেট কিন্তু মানুষ ওই ঝালমুড়ি খাইতে ব্যবহার করে, এবং ঝালমুড়ি বিক্রেতারা ব্যবহার করে, ইভেন এটা মুড়িয়ে ফেলে দেয়, চলে যায় ডাস্টবিনে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই লিফলেট বা ব্রোশিয়ার এগুলো মানুষ ফেলে দেয়, এবং যার ফলে হয় অপচয়। এটাতে আসলে এক্সাক্ট আরওআই কত পার্সেন্ট আসবে বা কত পার্সেন্ট আসছে, এগুলো কিন্তু বিস্তারিত বোঝা যায় না বা বোঝার উপায় নেই। ট্রেডিশনাল পেপারের কথা যদি বলেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি হার্ড যে পেপার, ফিজিক্যাল পেপার, ওই পেপারের কি কি প্রবলেম? আপনি পেপারে আজকের দিনে অ্যাড দিলেন, কিন্তু ন্যাচারাল ডিজাস্টারের জন্য সেই পেপারটা বাংলাদেশ ব্যাপী কি হলো না, বিলি হলো না, এবং ন্যাশনাল কোনো ইস্যুর কারণে মানুষের অবধি পৌঁছালো না। এবং কত পার্সেন্ট মানুষ পড়লো বা আজকের দিনে পড়লো কিনা, টোটালি কিন্তু একটা আনসার্টেইন অবস্থা। এবং কোনো ট্র্যাকিং করতে পারছেন না আপনি আসলে কত পার্সেন্ট আরোই পাচ্ছেন। আপনি হয়তো একই সাথে লিফলেট বিলি করেছেন, পেপারে দিয়েছেন, টিভিতে দিয়েছেন, বাট কোন অ্যাড দেখে আসলে আমার কত পার্সেন্ট আরওআই আসলো, এটা কিন্তু আসলে ট্র্যাক করা যাচ্ছে না। এবং আজকে টাকা দিলেন, বিজ্ঞাপন দিলেন, বাট আজকে হয়তো পেপার বিক্রি কম। এই যে পেপারের অ্যাডে এই ধরনের সমস্যাগুলো দেখা দিল, এবং সলিউশন দরকার ছিল এমন একটা সিস্টেম। মানুষ ফিল করলো, আমরা জানি যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। এই যে প্রত্যেকটা প্রথাই কিন্তু, একটা প্রথা থেকে যে আরেকটা প্রথা আসলো, একটা ট্রেডিশন থেকে যে আরেকটা ট্রেডিশন আসলো, এটা কিন্তু প্রয়োজনীয়তার ভিত্তিতেই এসেছে। যখন বিনিময় প্রথার প্রয়োজন কেন হইল? ভাই, আমি তো চাল লাগাইতেছি, আমার কাছে তো ডাল নাই, তখন এই যে প্রয়োজন, এই প্রয়োজনের তাগিদে বিনিময় প্রথার প্রচলন হলো। বিনিময় প্রথার প্রচলন হলো, দেখলো যে কারো প্রোডাক্টের ভ্যালু একরকম, একজনের প্রোডাক্টের ভ্যালু একরকম, আরেকজনের প্রোডাক্টের ভ্যালু আরেক রকম। তাহলে আমরা কেন না মুদ্রার প্রচলন করি? প্রথমে তো করি আসলো, করির পরে মুদ্রা। তো এই যে এরকম বিভিন্ন মানদণ্ড তৈরি হলো, প্রত্যেকটা যে ট্রান্সফরমেশন বা প্রত্যেকটা যে স্টেপ আপ, এটা কিন্তু প্রয়োজনীয়তা থেকেই হয়েছে। সো এই জায়গাতেও দেখা গেল, প্রয়োজনীয়তা দেখা দিল যে আমাদের একটা ট্র্যাকিং বেস সিস্টেম দরকার, যাতে আমরা স্কেল আপ করতে পারি বিজনেসটাকে। ওকে, এই পর্যায়ে আমরা যদি টিভি বিজ্ঞাপনের কথা ধরি, দেখেন কয়জন আছে বসে বসে টিভি বিজ্ঞাপন দেখি। ইভেন এমন এমন হয় যে টিভিতে যেই চ্যানেলে বিজ্ঞাপন চলে ওই চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেল, ওই যে 2 মিনিট বিজ্ঞাপন দিবে, ওই 2 মিনিটে অন্য চ্যানেল থেকে ঘুরে আসে। অর্থাৎ এক কথায়, যেহেতু ওইটা আমার দরকার না, ওই বিজ্ঞাপনটা আমার আমার দরকার না বা আপনার দরকার না, আমরা কিন্তু এটা সুইচ করি, আমরা এটা স্কিপ করি। সো মানুষ আসলে বিরক্ত হয়, দর্শকরা বিরক্ত হয় এবং এড়িয়ে চলে এই বিজ্ঞাপনগুলোকে। এক কথায় তাহলে কি হলো? জিরো অ্যাটেনশন স্প্যান। টিভির বিজ্ঞাপনে দর্শকদের মনোযোগ ধরে রাখা কঠিন, কারণ এটি জোর করে দেখানো হয়। এবং বিজ্ঞাপন আদতে কতজন শেষ পর্যন্ত দেখলো এবং আদৌ দেখলো কিনা, তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। যার জন্য এইগুলো আসলে ফ্লপ খাওয়া সিস্টেম, অ্যানালগ অ্যাড, যেটা ফেল করতে থাকলো। এবং আমরা যদি লিফলেট, ব্যানারের কথা ধরি বা বিলবোর্ডের কথা ধরি, সেটা কি তৈরি করে? দেখেন, একটা নেস্টি সিচুয়েশন তৈরি করে, যে টনস অফ বিলবোর্ড ঢাকা সিটিতে আছে, এবং এগুলো কি করতেছে? ভিজুয়াল পলিউশন তৈরি করতেছে। হ্যাঁ, এবং ইনইফেক্টিভ অ্যাডভার্টাইজিং এগুলো। এবং এতে কিন্তু মানে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে, ছিঁড়ে ফেলছে, এবং এটা নোংরা হচ্ছে, এবং ব্র্যান্ডের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।
এক কথায় এই বিলবোর্ড দিয়েও কিন্তু আশানুরূপ, মানুষ বিলবোর্ডের দিকে কখন তাকায়? মানুষ তো মোবাইলে তাকিয়ে থাকে। আলটিমেটলি এটাতেও কিন্তু ওই আরওআইটা বোঝা যায় না যে আসলে কত পার্সেন্ট আসলো। এক কথায় বিলবোর্ড বা স্টিকার, ওয়াল স্টিকার, এগুলা ম্যাসিভ একটা ওয়েস্টেজ। এবং এটাতে নো ইন্টারাকশন, কাস্টমার কিন্তু কোনো ইন্টারাকশন করার সুযোগ পাচ্ছে না। আমাদের কোচ স্যার প্রায়ই বলেন যে কাস্টমারকে কল টু অ্যাকশন দিতে হবে। এখানে তো কোনো কল টু অ্যাকশন নাই রে ভাই, তাহলে কিভাবে হবে? এবং এক কথায় ভিজুয়াল পলিউশন এবং ড্যামেজ এবং ব্র্যান্ডের ইমেজ নষ্ট, যেটা আমি বললাম। ওকে, তাহলে উপায়টা কি? আর ওইটা আসলে কোত্থেকে পাবো? রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কিভাবে সম্ভব? এই সিস্টেমগুলোতে তো সম্ভব না। তখন আসলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট রাইটিং, ব্লগ পোস্টিং, গ্রুপে গ্রুপে পোস্টিং, এই বিভিন্ন কিছুর মাধ্যমে শুরু হলো কি ডিজিটাল অ্যাওয়ারনেস। ফিজিক্যাল থেকে আমরা ডিজিটালে চলে আসলাম কিন্তু, ঠিক আছে, প্রবর্তনে একটার পর একটা। কিন্তু এখানে সীমাবদ্ধতাটা কি দেখা দিল? যে এখানের প্রসেসটাও স্লো। কারণ একটা মানুষ কয়জন মানুষের সাথে আর কানেক্টেড? তাহলে আননোন মানুষের সাথে তো ফ্রেন্ড হতে পারছে না, তাদের কাছে অ্যাড যাচ্ছেও না, এবং গেলেও স্লো প্রসেসে যাচ্ছে। তাহলে এটাতে আসলে কি করা যায়? কিভাবে দ্রুত গ্রোথ করা যায়? এই গ্রোথের তাগিদে চলে আসলো ফেসবুক, গুগল, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে দ্রুত গ্রো করার সুযোগ থাকলো। এবং দেখা গেল শুরুর দিকে আমরা যদি বলি, ফেসবুকে আজ থেকে 5 বছর 7 বছর আগে $1 50,000 পর্যন্ত মানুষ রিচ পেত, যেটা যদিও বাংলাদেশে এখন 1,000 থেকে 1,500-এ চলে এসেছে। এবং ইউএসএ তে বর্তমানে $1 রিচ হয় মাত্র 100। অর্থাৎ ওইখানেও কিন্তু হাইলি কম্পিটিশনের কারণে এখন আবার রিচ কমে যাচ্ছে, অনেক কম্পিটিশন। বাট হ্যাঁ, একটা সার্টেন টাইম পর্যন্ত একটা ম্যাসিভ গ্রোথের জন্য অ্যাড ইঞ্জিন কিন্তু একটা ভালো কাজ করেছে। বিবর্তনের এই পর্যায়ে আমরা দেখেন কি করতে পারি? অ্যাড স্কেল আপ করতে পারি, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এর মাধ্যমে দ্রুত গ্রোথ করতে পারি। বিহেভিয়ারাল ট্যাগ চলে আসবো। দেখেন ফেসবুক কিন্তু কিভাবে অ্যাডভার্টাইজিং করেছে, বা কি প্রসেসে মার্কেটিং করেছে। ফেসবুক ইমপ্রেশনের উপরে কি করে? বিলিং করে। খেয়াল করেন, ফেসবুক বিলিং করে। ফেসবুকের লিমিটেশনটা কি, সমস্যাটা কোথায়? তারা ইমপ্রেশন ভিত্তিক খরচ করে। অর্থাৎ আপনার বায়ার কিনলো কি কিনলো না, মেসেজ দিল কি দিল না, এটার উপরে কিন্তু ফেসবুক বিলিং করছে না। যার জন্য আপনি যাতে কিছুটা হলেও ভরসা পান, রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পৌঁছাতে পারেন, শুরুতে কিওয়ার্ড দিয়ে শুরু করলো তারা। এবং কিওয়ার্ড লজিক দিয়েও যখন দেখছিল তারা যে কাস্টমারদেরকে এখন আর প্রপার আরওয়াই দেওয়া যাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, তখন নিয়ে আসলো আরো মোস্ট অ্যাডভান্স টেকনোলজি, এআই অপটিমাইজেশন। এবং এখন কিন্তু সবকিছু এআই দিয়ে চলছে। ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, এক কথায় যদি জিজ্ঞেস করেন আমাকে, এআই ছাড়া এখন আর কোনো উপায় নেই। এক কথায় আপনাকে অ্যাডভার্টাইজিং এ এআই এর ইন্টিগ্রেশন রাখতে হবে, এবং এআই এর উপরে বেস করেই অ্যাডভার্টাইজিংটা করতে হবে। তাহলেই আপনি বেটার আরওআই পাবেন। কারণ এআই কি করতেছে? বিহেভিয়ার ট্র্যাক করতেছে কাস্টমারের। আমাদের মন বুঝে আমাদেরকে সঠিক বিজ্ঞাপন দেখাচ্ছে। আপনার কাস্টমারের মন বুঝে আপনার কাস্টমারকে সঠিক অ্যাড দেখাচ্ছে। এবার আসেন কিভাবে এটা পসিবল। এটা একটা নতুন নাম আপনাদের সামনে রিভিল করলাম, যেটা হলো রিয়েল টাইম বিডিং, আরটিবি। আগের দিনে কি চলতো একটু খেয়াল করেন, হিউম্যান টু হিউম্যান কন্ট্রাক্ট। এক কথায় ওই যে এজেন্ট অ্যাড স্পেস যারা সেল করে বা করতো, হ্যাঁ, তারা 1 বাই 1 কন্ট্যাক্ট করতো। 1 বাই 1 কন্ট্রাক্ট করে যে ভাই আমার প্রথম আলোর হোম পেজে একটা বিজ্ঞাপন দেওয়া দরকার, আমার নিউজ পেজের অমুক পেজে লাস্ট পেজে একটা বিজ্ঞাপন দিব, নিউজের পেজে বা খেলার পেজে আমি একটা, স্পোর্টসের পেজে আমি একটা অ্যাড দিব। তো এরকম বিভিন্ন পেজে অ্যাড দেওয়ার জন্য ম্যানুয়ালি কন্ট্রাক্ট করতো আমার, হিউম্যান টু হিউম্যান কন্ট্রাক্ট। এবং নেগোসিয়েশন হতো কে কত প্রাইজের। ভাই আপনি 80,000 দিবেন এই স্পেসটুকুর জন্য, এতটুকু টেক্সট এবং এতটুকু অ্যাড স্পেসের জন্য আপনি 80,000 দিবেন। না ভাই আমি 80,000 দিতে পারবো না, আমি 70,000 দিব। এই যে নেগোসিয়েশন, ম্যানুয়াল নেগোসিয়েশন হতো এখানে। এই নেগোসিয়েশনের পরেও থাকতো অনেক আনসার্টেনিটি। কিরকম? যে আসলে আমি যেই দিন আমি অ্যাড দিলাম, আমি যে প্লেসে বিলবোর্ডটা লাগালাম, এটা আসলে কতজন মানুষ দেখলো? আমি যে পত্রিকায় অ্যাডটা দিলাম, এটা আসলে কতজন মানুষ দেখলো, কতজন মানুষ আসলো? আর এটা ছিল আগের অবস্থা। আর বর্তমানে রিয়েল টাইম বিডিং এর মাধ্যমে অটোমেটেড হয়ে গেছে এই দুইটা জিনিসই। এক কথায় অটোমেটেড অকশন। আপনারা দেখবেন ফেসবুকে, গুগলে যারা অ্যাডভার্টাইজিং করেন তারা দেখবেন খেয়াল করে যে ওখানে কিন্তু টার্গেটেড বিড দেওয়া যায়। কত বিডে আপনি মেসেজ চান, কত বিডে আপনি
একটা ক্লিক চান বা কত বিডে আপনি একটা অর্ডার চান, এটাকেই বলা হয় রিয়েল টাইম বিডিং। এটা অকশনের মাধ্যমে অন স্পট হয়ে থাকে। আমরা ইন লেটার স্টেজ জানবো হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে। এবং এই যে অ্যাডভান্স টেকনোলজি রিয়েল টাইম বিডিং, এইটার বেনিফিটটা কি হলো, এখানে বায়ার এবং সেলার দুইজনই বেনিফিট পায়। একটা জিনিস খেয়াল করেন যে নিউজ পোর্টাল গুলা বা ফিজিক্যাল নিউজ পেপার থেকে যখন ডিজিটাল নিউজ পোর্টালে চলে আসলো, তখনও কিন্তু ওই যে অ্যাড স্পেস বিক্রি করার একটা ঝঞ্ঝাট তাদের মাঝে থেকেই গেল। কিন্তু যখন অটোমেটেড হয়ে গেল রিয়েল টাইম বিডিং এর মাধ্যমে, তখন আর কি হলো না, এই যে ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান সেল করার প্রয়োজন হলো না। এটা যদিও বাংলাদেশে এখনো পর্যন্ত ওইভাবে সমাদৃত না, আমার পরের স্লাইডগুলো আসবে, বাট ইন্টারন্যাশনালি এটা কিন্তু সমাদৃত। এই সিস্টেমেই ইভেন বিলবোর্ডের অ্যাড বলেন, নিউজ পেপারের অ্যাড বলেন, যত অ্যাড আছে সব এই রিয়েল টাইম বিডিং এর মাধ্যমেই পরিচালিত হয়। আমরা এবং এখানে দুইজন বেনিফিটেড কিভাবে হচ্ছে, নিউজ পোর্টালের ধরেন একটা অ্যাড স্পেস সেল করা লাগবে, ওই অ্যাড স্পেস কখনো খালি থাকতেছে না, প্রত্যেকটা ট্রাফিক সে মনিটাইজ করতে পারছে। আবার যে বায়ার যে অ্যাড স্পেস কিনলো, সে ট্রাফিক আসলেই পেমেন্ট দিবে, আদারওয়াইজ দিবে না। সো বায়ার এবং সেলার দুইজনই উইনার, কেউ আনসার্টেনিটিতে থাকতেছে না। ম্যানুয়াল হলে কি হয়, একটা আমি সব অ্যাড স্পেস বিক্রি করে ফেলছি, বাট প্রত্যেক দিন বিক্রি করতে যা আজকের দিনে আমার 5টা অ্যাড স্পেস বিক্রি হয় নাই। এটা কিন্তু ম্যানুয়ালের ক্ষেত্রে হতে পারে। আবার 5টাতে আমি অনেক হাই প্রাইসে বিক্রি করছি, 5টা আমি লো প্রাইসে বিক্রি করতে হয়েছে। কিন্তু যখন এটা অটোমেটেড হবে, তখন কিন্তু এই আনসার্টিনিটিটা থাকছে না, বায়ার এবং সেলার দুইজনই উইন করতে পারছে। ওকে, এবার আসুন কিভাবে, হাউ ইট ওয়ার্কস। আমরা যদি বলি রিয়েল টাইম বেনিফিট ব্রেকডাউনটা করি, পাবলিশাররা সুবিধা পাচ্ছে, কোনো ট্রাফিক মিস হচ্ছে না, প্রত্যেকটা ট্রাফিক সে সেল করতে পারছে এবং আলাদা আলাদা করে জায়গা সেল করতে হচ্ছে না। এবং অ্যাডভার্টাইজারের সুবিধা হলো ট্রাফিক এলে তাইলে টাকা দিবে, ট্রাফিক নেই মানে টাকাও দিতে হবে না। এবং ওয়েস্ট হচ্ছে না, কোনো চান্স ওয়েস্ট হচ্ছে না। এক কথায় যদি আমরা গুগল অ্যাডসেন্সের কথাটা দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। গুগল অ্যাডসেন্সে কি হচ্ছে, আপনি কন্টেন্ট লেখেন, আপনার ব্লগে বা মানে ভিজিটর আসে, আপনি কি করলেন, গুগল অ্যাডসেন্স এর কাছে অ্যাপ্লাই করলেন যে ভাই আমার ভিজিটর আছে, তুমি আমার ভিজিটর নিতে পারো। তখন একটা কাস্টমার যখন ব্রাউজ করবে বা একটা ভিজিটর যখন ব্রাউজ করবে, একটা ব্রাউজে সানসিল্কের অ্যাড দেখাবে, আর একটা ব্রাউজে পেপসোডেন্টের অ্যাড দেখাবে, আর একবার ব্রাউজ করলে হয়তো আহ, অন্য কোনো অ্যাড, কোনো এয়ার টিকেটের অ্যাড দেখাবে। এরকম এক একটা ব্রাউজে এক একটা ধরন, এক এক ধরনের অ্যাড দেখাবে। এই যে অ্যাড দেখালো, এই তাহলে কি মানে কোনো ট্রাফিক কিন্তু ওয়েস্ট হলো না, ঠিক আছে। এবং এই যে সিস্টেমটা, এই 1 সেকেন্ডের ভিতরে এক এক লোডে যে এক একটা অ্যাড দেখালো, অর্থাৎ যে উইন করলো তার একটা দেখালো। এইটাই হলো অ্যাডভার্টাইজারদের সুবিধা, যে তাদের চান্স ওয়েস্ট হইলো না, ট্রাফিক আসলেই তাদের টাকা দিতে হইলো, এবং ট্রাফিক না এলে টাকা দিতে হইলো না। দুই জায়গায় উইন উইন সিচুয়েশন। এবং দিস ইজ কল্ড রিয়েল টাইম বিডিং। ওকে, গুগল অ্যাড এক্সাম্পল যেটা আমরা অলরেডি আপনার এক্সপ্লেন করলাম। গুগল অ্যাডের মাধ্যমে সার্চ অ্যাডের কথা যদি বলি, আপনি গুগলে সার্চ করলেন এয়ার টিকিট লিখে, 3টা 4টা অ্যাড আসলো, আপনি 3টা 4টা অ্যাডের হেডলাইন গুলো পড়লেন, কোম্পানির ডিটেলস গুলো পড়লেন, যেই ডিটেলসটা আপনার কাছে মনে হলো যে আপনার জন্য রিলেভেন্ট, আপনি সেখানে ক্লিক করলেন। ক্লিক করার পর ওই কোম্পানির টাকা কাটলো, আর আদারওয়াইজ কাটলো না। দিস ইজ কল্ড রিয়েল টাইম বিডিং। অর্থাৎ ক্লিকে টাকা, ক্লিক করলো তারপর টাকা কাটলো, ক্লিক করলো না টাকা কাটলো না। সো এইটা কিন্তু গুগলের সুবিধা, যে সুবিধাটা আপনাকে ফেসবুক দিচ্ছে না। কারণ ফেসবুকে রিয়েল টাইম বিডিং হলেও ওটা পার্শিয়াল রিয়েল টাইম বিডিং, ওটা কিন্তু অ্যাকচুয়াল রিয়েল টাইম বিডিং না। গুগল অ্যাকচুয়ালি আপনাকে রিয়েল টাইম বিডিং দিচ্ছে, যে বিডিং এ, হ্যাঁ, ফেসবুকের রিয়েল টাইম বিডিং যদি করতে চান, তাহলে ওই যে আপনাকে অপশন দিয়ে দিতে হবে যে আপনি এত সেন্ডে মেসেজ চান, এত সেন্ডে অর্ডার চান। এবং ইন মোস্ট অফ দ্য কেস আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি যে এইটা এখন পর্যন্ত ফেসবুকে প্রপারলি কাজ করছে না, কারণ এখনো তারা এটা ডেভেলপ করতে পারে নাই। মোস্ট অ্যাডভান্স টেকনোলজি, আশা করছি ইন রিসেন্ট ফিউচার ফেসবুক হয়তো এই রিয়েল টাইম বিডিংটা তাদের সিস্টেমে ইন্টিগ্রেট করতে পারবে। গুগল অলরেডি করে ফেলেছে, বাট করলেও তারা করেছে জেনারেল মেথড, আসবে আমাদের আলোচনায়। গুগল অ্যাডসেন্সে আমরা তো বললাম গুগল অ্যাডসেন্সে কি ঘটে, গুগল অ্যাডসেন্সে প্রত্যেকবার ব্রাউজে একটা একটা করে অ্যাড আসে, নতুন নতুন অ্যাড আসে। হুম। এবং গুগল অ্যাডসেন্সে কি হয়, মানুষ ব্রাউজ করলো, অনেকগুলো অ্যাড আসলো, যেইটাতে ক্লিক করলো ওইটাতে টাকা কাটলো। ট্রাফিক আসলে সেন্ট যাবে, ট্রাফিক না এলে টাকা যাবে না। এক কথায় আমি মনে হয় রিয়েল টাইম বিডিং অ্যাকচুয়ালি কি এবং এটা ফেসবুকে এবং গুগলে কিভাবে কাজ করছে এটা বোঝাতে পেরেছি।
ওকে, প্রবলেম উইথ জেনারেল আরটিভি, এটাতে একটা, এই যে সিস্টেম যেটা বললাম, এটাকে বলা হয় জেনারেল আরটিভি। যেখানে নিউজ পড়ছেন আপনি, নিউজের মাঝখানে একটা ট্রাভেলের অ্যাড দেখাই দিল। নিউজের মাঝখানে বা স্পোর্ট দেখছেন, আপনি স্পোর্টসের একটা কন্টেন্ট দেখছেন বা স্পোর্টসের একটা নিউজ পড়তেছেন, ওইখানে স্পোর্টসের নিউজের মাঝখানে ট্রাভেলের অ্যাড বা শ্যাম্পুর অ্যাড, এটা যে দেখাইলো আপনাকে, এটা কি টার্গেটেড জায়গায় গেল? ওখানে তো আপনার শ্যাম্পুর অ্যাড দরকার ছিল না, ওখানে তো আপনার ট্রাভেলের অ্যাড দরকার ছিল না, আপনি তো ইন্টারেস্টেড স্পোর্টসের নিউজের ব্যাপারে, বাট দেখাই দিল আপনাকে পেপসোডেন্টের অ্যাড। খেয়াল করেন বিষয়টা। এই এই জায়গায় কি হলো, ইন মোস্ট অফ দ্য কেস আরওআই ভালো পাওয়া যায় না, এবং এটা খুবই স্বাভাবিক যে আপনি আরওআই ভালো পাবেন না। জেনারেল আরটিভিতে যখন প্রত্যেক ব্রাউজে ওই সাইডের ব্যানারটা চেঞ্জ হয়ে যায়, একটা চেঞ্জ হয়ে যায়, তখন আসলে এই ঘটনাটা ঘটে, আপনি রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন না। এই যে প্রবলেম, এই প্রবলেমটা ফাইন্ড আউট করার পর দেখা দিল আরো মোর অ্যাডভান্স টেকনোলজির। খেয়াল করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি। জেনারেল আরটিভি, আরটিভি হলো মোস্ট অ্যাডভান্স টেকনোলজি, যেটা আমরা ব্যাখ্যা করে আসলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ ট্র্যাডিশনাল বিনিময় প্রথা থেকে এই আরটিভিতে আমরা আসলাম। বিনিময় প্রথা থেকে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে আরটিভিতে আসলাম, রিয়েল টাইম বিডিং এ আসলাম। আর সেই রিয়েল টাইম বিডিং এও প্রবলেম। কি প্রবলেম? ভাই আমার ওই যে নন টার্গেটেড পিপলের কাছে যাচ্ছে, আরো বেটার আরওআই এর জন্য চলে আসলো কন্টেক্সচুয়াল পারফরমেন্স আরটিভি, যেখানে অ্যাডোবের কন্টেন্ট আপনি পড়ছেন, সাইডে অ্যাডোবের ব্যানারই দেখা যাবে। স্পোর্টস এর কন্টেন্ট পড়ছেন বা নিউজ পড়ছেন, ওখানে নিউজ রিলেটেড কোনো প্রোডাক্টই শো করবে। ট্রাভেল ব্লগ পড়ছেন আপনি, ওখানে ট্রাভেলের কোনো অফারই শো করবে। এইবার বলেন কেমন হয়? আপনি পড়ছেন সিঙ্গাপুরে যাওয়ার, ট্যুরে যাওয়ার বা শ্রীলঙ্কা ট্যুরে যাওয়ার একটা ব্লগ, যে কোন কোন হিস্টোরিক্যাল প্লেস তাদের আছে, কোথায় কোথায় ঘুরতে যাওয়া উচিত, সাইডে আপনার শ্রীলঙ্কা ট্যুরের একটা প্যাকেজ দেখাইলো। সেটা ধরেন মানে ইন্টারন্যাশনাল একটা ট্রাভেল কোম্পানি এক্সপিডিয়ার। মজাটা কেমন হবে? কেমন জানি, মানে অ্যাড যেমনের কথা বলে, বিষয়টা এমন হয়ে যাবে। সো এরকম ব্যানার যদি সেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আরো এটা মাছ বেটার হয়। এবং এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে অনেক ক্ষেত্রে, অ্যাডোবের ব্যানারের ক্ষেত্রে বা বিভিন্ন ব্যানারের ক্ষেত্রে, অ্যাফিলিয়েট মার্কেটাররা, ড্রপ শিপাররা এটা বিভিন্নভাবে ব্যবহার করছে, এবং অনেক ব্র্যান্ড বিভিন্নভাবে ব্যবহার করছে। ব্র্যান্ডরা ব্যবহার করছে সরাসরি অ্যাডোবের কন্টেন্ট, যারা লিখছে, যাদের ওয়েবসাইটে অ্যাডোবের ব্যানার আছে, তারা কি করছে, তাদের অ্যাড স্পেস গুলা ব্র্যান্ড গুলা কিনে নিচ্ছে। ভাই, তোমার কন্টেন্ট আছে, তোমার কি বলে ভালো ভিজিটর আছে, তোমার ব্যানারে আমি অ্যাড দিতে চাই। স্পোর্টস কন্টেন্ট লিখেছো তুমি, তোমার ওখানে আমি অ্যাড দিতে চাই। তুমি ট্রাভেল কন্টেন্ট লিখেছো, আমি তোমার ওখানে অ্যাড দিতে চাই। সো এই ওয়েতে কি হলো, সেম কন্টেন্ট সেম ব্যানার, এই ওয়েতে কি চলতে থাকলো, অ্যাডভার্টাইজিং চলতেছে ইন রানিং মোমেন্ট। এই ওয়েতেই কিন্তু মোস্ট অ্যাডভান্স টেকনোলজি কিন্তু অ্যাড চলছে, কিন্তু বাংলাদেশে না। বাংলাদেশে এখনো এইটা পপুলার হয়ে ওঠে নাই, বা বাংলাদেশে এখনো এই অ্যাডভান্স টেকনোলজির ইন্টিগ্রেশন হয় নাই। তবে ওয়ার্ল্ড ওয়াইড এটা সমাদৃত। ওকে, এবং আপনারা জানলে অবাক হবেন যে এই পৃথিবীতে যত বড় বড় ব্র্যান্ড আছে, বড় বড় ব্র্যান্ড আছে বলতে আলিবাবা, অ্যামাজন, ইবে, এক্সপিডিয়া, অ্যাডোব, ওয়ালমার্ট, যত বড় বড় ব্র্যান্ড আছে সবাই কিন্তু এই যে আরটিভি, এই আরটিভির ফ্যান। কেন তারা আরটিভির ফ্যান? কারণ এখানে হাইলি, মানে বায়ার ইন্টেন্ট কন্টেন্ট দ্বারা যে আনা হয়, ট্রাফিক আনা হয়, এতে কনভার্সন রেশিও অনেক ভালো। ইভেন আপনারা জানলে অবাক হবেন, গুগলও এই যে আহ, যারা এই টার্গেটেড ব্লগিং করছে বা যারা টার্গেটেড কুপন লিখছে, কুপন প্রোভাইড করছে, ওই ওয়েবসাইটগুলো ট্রাফিক কেনার জন্য পাগল, এবং তারা এই ট্রাফিক কিনছে। এবং গুগল তো বাই সেল করছে, অর্থাৎ কিনে সেল করছে। ওই টপ টায়ারের ট্রাফিক গুলো যদিও আপনি গুগল অ্যাডে পাবেন না, এই জন্য আপনাকে গুগল অ্যাড এক্সচেঞ্জে দিতে হবে। গুগল অ্যাড এক্সচেঞ্জ গুগলেরই একটা প্রোডাক্ট, বাট ওইখানে অ্যাড দেওয়ার জন্য মিনিমাম মাসে $1.5 লাখ স্পেন্ড করতে হয়। স্পেশাল টাইপ অফ একটা অডিয়েন্সের জন্য বা একটা কাস্টমার সেগমেন্টের জন্য তার গুগল ওই প্রিমিয়াম ট্রাফিক গুলো প্রোভাইড করে। ওকে, সো তাহলে এই হট ট্রাফিকের রিয়েলিটিটা কি? এই হট ট্রাফিকটা কোথায় পাবেন? যেখানে একেবারে বায়াররা হাইলি ট্রিগার্ড, যে পাবেন হলো টার্গেটেড ব্লগ, যারা টার্গেটেড ব্লগ লেখে। বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন টার্গেটেড ব্লগিং প্ল্যাটফর্মে এই টার্গেটেড ব্লগিং গুলো করে থাকে। আমরা বলবো কোন কোন প্ল্যাটফর্ম এগুলো করে, আপনি জাস্ট আগে ধারণাটা নেন, বেসিক ধারণাটা নেন। কুপন সাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড, অনেক কুপন সাইট আছে। ভাই, একটা কাস্টমার বা একটা ভিজিটর কখন কুপন খোঁজে?
যখন আপনি কুপন কখন খুঁজেন দারাজের? যখন দারাজ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন। অর্থাৎ কুপন মানুষ খুঁজেই প্রোডাক্ট কেনার জন্য, টার্গেটেড ব্লক মানুষ পরে, ব্লক পরেই হলো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং ওই মুহূর্তে ওই প্রোডাক্ট সম্পর্কে বা ওই সার্ভিস সম্পর্কে সে ট্রিগার থাকে। কম্পারিজন সাইট বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় নিচ বেস কম্পারিজন সাইট আছে। দুইটা ল্যাপটপ পাশাপাশি রেখে দেখলেন কোন ল্যাপটপের সার্ভিস কেমন বা কোন ল্যাপটপের ফিচার কি, কোনটা আপনি কিনতে পারেন। দুইটা ফোন পাশাপাশি রেখে দেখলেন কোনটার ফিচার কেমন। এরকম ওয়ার্ল্ড ওয়াইড অনেক কম্পারিজন সাইট আছে, এবং অনেক আছে পে লেটার অ্যাপ। পে লেটার অ্যাপ বলতে বাংলাদেশের ক্রেডিট কার্ড ধরেন, ক্রেডিট কার্ডের সাপোর্ট মানুষ কখন নেয়? ক্রেডিট কার্ডের সাপোর্ট মানুষ তখন নেয় যখন মানুষ কিনতে চায়, বাইং ডিসিশন নিয়েছে, এই মুহূর্তে তার টাকার সাপোর্ট প্রয়োজন তখন। এরকম ইন্টারন্যাশনালি বিভিন্ন রিজিয়নে বিভিন্ন নিশ বেস পে লেটার অ্যাপ আছে। যে পে লেটার অ্যাপগুলোতে আপনি গেলে স্পেশাল অফার দেখতে পাবেন। অর্থাৎ তাদের এখানে যে হাইলি কনভার্টিং ট্রাফিক আছে, ওই ট্রাফিক গুলো তারা ওই স্পেশাল অফার বা ব্যানারের মাধ্যমে বা অ্যাড স্পেসের মাধ্যমে সেল করে। এবং এই জায়গাগুলোতেই টার্গেটেড ব্লক, কুপন সাইট, কম্পারিজন সাইট, পে লেটার অ্যাপ, এই জায়গাগুলোতেই মোস্ট ট্রিগার্ড অডিয়েন্স থাকে। তাহলে কি করতে হবে? আমাদেরকে এই মোস্ট ট্রিগার্ড অডিয়েন্সের কাছে যেতে হবে। সবাই এই ট্রাফিকের জন্য পাগল, এক কথায় তাদের সেল স্কেল আপ করার জন্য তারা এই যত বড় বড় বিগ বিগ ব্র্যান্ড আছে তারা পাগল, গুগল পাগল, অ্যাডভার্টাইজাররা যারা ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় অ্যাডভার্টাইজার আছে তারা এই টার্গেটেড ট্রাফিকের জন্য পাগল, এবং অ্যাফিলিয়েট মার্কেটাররা এই ট্রাফিক কিনছে, ইভেন ড্রপ শিপাররাও কিনছে। বিলিয়ন ডলার ইনভেস্ট করছে এই ট্রাফিকের পিছনে, এবং বিলিয়ন বিলিয়ন ডলার ইনকামও করছে। বাংলাদেশ ভার্সেস গ্লোবাল ট্রুথ যদি আমরা বলি, বাংলাদেশে প্রোডাক্টের জন্য এই ফুললি প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেম এখন পর্যন্ত রেডি না। কারণ বাংলাদেশের নিউজ পোর্টালগুলো, বাংলাদেশের যে ট্রাফিক সোর্স গুলো আছে, ইভেন বিলবোর্ড থেকে শুরু করে ম্যানুয়ালি যা যা আছে, কোনো কিছুই কিন্তু এখনো প্রোগ্রামেটিক ইকোসিস্টেমের সাথে কানেক্টেড না। বাট ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো প্ল্যাটফর্ম একেবারেই প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর সাথে কানেক্টেড ইন মোস্ট অফ দ্য কেস, ম্যাক্সিমাম। আপনি ইউএসএ তে যান, কানাডাতে যান, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ফুললি এস্টাবলিশড এই আরটিবি, রিয়েল টাইম বিডিং বা এই অ্যাডভার্টাইজিং প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং পলিসিটা ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশড। এবং সবচেয়ে ডিমান্ডেবল স্কিলও, মানে শুধুমাত্র এই টেকনোলজি যা মানে ইন্টিগ্রেট হয়েছে তা না, এই স্কিল্ড পিপল, এই লাইনের স্কিল পিপল বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ডেবল। এতক্ষণ পর্যন্ত যা বলছি অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এই জন্য কানেক্ট করার জন্য একটু এক্সাম্পল দিচ্ছি। দেখেন, প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর যে অ্যাকাউন্ট ম্যানেজার, এটা তারা সবচেয়ে ডিমান্ডেবল। কিভাবে ডিমান্ডেবল কিভাবে বুঝবেন? আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে চলে যান। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যেয়ে দেখেন ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ, ফ্রিল্যান্সার যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওইখানে এগুলোর হাইলি ডিমান্ড। প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং বা প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এক্সপার্ট লিখে সার্চ করেন, দেখবেন এক একটা জব পোস্টে 2-4 জন 5 জনের বেশি অ্যাপ্লাই করে নাই। যেই জায়গায় একটা গ্রাফিক ডিজাইনের জন্য, ওয়েব ডেভেলপমেন্টের জন্য হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে যায়, আর ডিজিটাল মার্কেটিং এর জন্য হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে যায়, সেই জায়গায় দেখবেন প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজারদের খুব তেমন একটা কম্পিটিশন নাই। এবং যারা এক্সপার্ট তারা অনেক হাইলি স্যালারিতে বা হাইলি পেইড পেমেন্ট নিয়ে কাজ করছে। দিস ইজ দ্য রিয়েল ট্রুথ, যেটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। এখন তাহলে হোয়াট টু ডু নাও? কি করবেন আপনি? আহ, এই হাইলি ট্রাফিক আপনার দরকার, আপনি জানেন হাইলি ট্রাফিক দিয়ে আপনি কি করতে পারবেন, বেটার আরওআই নিতে পারবেন। বাট বাংলাদেশে বসে তো আপনি ফুললি ইকোসিস্টেম যেহেতু রেডি না, বাংলাদেশে বসে তো আপনি হাইলি কনভার্টিং ট্রাফিক পাচ্ছেন না। তাহলে উপায়টা কি? কি ওয়েতে আপনি আপনার আহ, মানে এই অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং টেকনোলজিটা কাজে লাগিয়ে আপনার টাকাটাকে মাল্টিপ্লাই করতে পারবেন, অল্প সময়ের ভিতরে টাকাটাকে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ করতে পারবেন? উপায় কি? উপায় কি অ্যাফিলিয়েট মার্কেটিং নাকি ড্রপ শিপিং, নাকি দুইটাই? আসেন আমরা পরবর্তী আলোচনায় জানবো। দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ড্রপ শিপিং এক কথায় আমার কাছে যদি জিজ্ঞেস করেন, এটা একটা ট্র্যাপ। কারণ সবাই বলতেছে ভাই অর্গানিক এসইও করেন, কন্টেন্ট লিখেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, এগুলা করার মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করেন, ট্রাফিক জেনারেট করলে সেল হবে, দেন কমিশন আসবে, দেন আপনি ইনকাম করবেন। ভাই এখন তো এসইও প্রপারলি কাজই করে না। গুগলে সার্চ করলে পর্যন্ত প্রথম রেজাল্টটা দেখায় এআই এর, তারপরে অ্যাড এর, তারপরে এসইওর। ভাই কিভাবে এসইও দিয়ে আপনি বেটার আরওআই নিয়ে আসবেন? আপনি কন্টেন্ট লিখে ঘুমায় যেতে পারেন। আজকে আমাদের এক ভাই আসতেছিলেন, ব্রেভ 5 এর তৌহিদ ভাই। উনি বললেন উনি এসইও করে 20টা ওয়েবসাইট মেনটেন করে প্রায় 5,000 ব্লগ দেখাইলেন। 5,000 ব্লগ লিখে
5,000 ব্লগ লিখে ওনার গত 3 মাসে ইনকাম হয়েছে $50। সো দিস ইজ দ্য রিয়েল সিনারিও অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, তাহলে যদি একটা বার চিন্তা করেন, এই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করলেন, কিন্তু ওখানে যদি হট ট্রাফিক পৌঁছাতে পারেন, কেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেন আসলো এটা আগে বুঝতে হবে। যেহেতু বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে বা আপনার প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করে হট বায়ার পৌঁছাতে পারছেন না, বাংলাদেশের ইকোসিস্টেমটা রেডি না, এজন্য আপনাকে যেতে হচ্ছে কোথায়? ইন্টারন্যাশনাল মার্কেটে। ইন্টারন্যাশনাল মার্কেটের প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে দুইটা ওয়ে আছে। হয় আপনি ড্রপ শিপিং করতে পারেন, নয়তো আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অর্থাৎ এখানে আপনাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ঝামেলায় যেতে হবে না, কোনো হ্যাসেলে যেতে হবে না। ইন্টারন্যাশনাল কোনো কান্ট্রির, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন, ডলার আর্ন করতে পারবেন, বাট নট উইথ দ্য এসইও। আপনাকে যেতে হবে ওই হট ট্রাফিকের সামনে। হোয়াটস দ্য ওয়ে? কিভাবে যাবেন? কিভাবে যাবেন ওইটাই জানার আগে আমাদের জানা উচিত, একটা বেসিক ধারণা নেওয়া উচিত যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেকে হয়তো জানেন এই সেশনে, বাট অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য একটা ব্রিফ দিচ্ছি। আপনি ধরেন একটা কোম্পানির অ্যাফিলিয়েট হলেন, আপনি একটা কোম্পানির অ্যাডভোকেট হলেন, যাকে আপনি রেফার করেন, এবং আপনি তার প্রমোশন করতেছেন বিভিন্ন মাধ্যমে। হতে পারে কন্টেন্ট লেখার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়ার মাধ্যমে, বা বিভিন্ন মাধ্যমে আপনি পোস্ট দিচ্ছেন এবং তার প্রোডাক্ট বা সার্ভিস আপনি প্রমোট করছেন, প্রমোশন করছেন। এবং কাস্টমার কি করলো? আপনার প্রমোশনের মাধ্যমে তারা প্রোডাক্ট কিনলো। প্রোডাক্ট কেনার মাধ্যমে কাস্টমার আসলো, আসার পরে প্রোডাক্ট কিনলো। প্রোডাক্ট কেনার পরে মার্চেন্ট যে প্রোডাক্ট ডেলিভারি করলো, ডেলিভারি করার পর সে যে ইনকাম করলো, ইনকামের একটা কমিশন আপনাকে দিল। দিস ইজ কল্ড এফিলিয়েট মার্কেটিং। আপনি চাইলে অ্যামাজনের এফিলিয়েট করতে পারেন, ইবের এফিলিয়েট করতে পারেন, হোস্টিংয়ারের এফিলিয়েট করতে পারেন। এরকম ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কোম্পানির, যে কোনো রিনন কোম্পানির অ্যাডভার্টাইজিং বা এফিলিয়েট আপনি করতে পারেন। এবং পারফরমেন্স বেসড মার্কেটিং, ওয়ার ইউ আর্ন আ কমিশন বাই প্রমোটিং আদার্স প্রোডাক্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা পারফরমেন্স বেসড মার্কেটিং, যেখানে আপনি ইনকাম করবেন। কি ইনকাম করবেন? কমিশন বাই প্রমোটিং আদার্স প্রোডাক্ট। আপনি অন্যের প্রোডাক্ট প্রমোশন করার মাধ্যমে যে ইনকাম করবেন, এটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। ওকে, ড্রপ শিপিংটা কি? একই জিনিস নাকি? না, একটু তফাৎ আছে। এখানে খেয়াল করেন, এখানে কি হলো? আপনি এফিলিয়েট আরেকজনের প্রোডাক্ট প্রমোশন করলেন। কিভাবে প্রমোশন করলেন? তার কাছ থেকে একটা লিঙ্ক নিয়ে, তার কাছ থেকে একটা ইউনিক লিঙ্ক নিলেন, দারাজের মাধ্যমে, দারাজের কাছ থেকে একটা ইউনিক লিঙ্ক নিলেন। লিঙ্ক নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিলেন। আমি ওই লিঙ্কে ক্লিক করে যায় যদি দারাজে যায় কোনো প্রোডাক্ট কিনি, দারাজ বুঝতে পারবে এটা তৌহিদ ভাইয়ের লিঙ্কে ক্লিক করেই আসছে, এটা মাহবুব ভাইয়ের লিঙ্কে ক্লিক করেই আসছে, এটা কবির ভাইয়ের লিঙ্কে ক্লিক করেই আসছে। তার মানে কমিশনটা কে পাবে? যে করছে সে পাবে। সো যার লিঙ্কে ক্লিক করে করছে সে কমিশনটা পাবে। সো এইটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে লিঙ্ক প্রমোট করতেছেন আপনি। মূলত প্রমোট করতেছেন কি, প্রমোশন করতেছেন কি? লিঙ্কে ক্লিক করে যারা গেল তারা কমিশন, মানে তারা প্রোডাক্ট কিনবে এবং আপনি কমিশন পাবেন। আর ড্রপ শিপিংটা হলো আপনি কি করলেন? আর একজনের থার্ড পার্টির প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েবসাইটটা সাজালেন। ওয়েবসাইট আপনার, কাস্টমার অর্ডারও দিবে আপনাকে, আপনি জাস্ট অর্ডারটা ফরওয়ার্ড করে দিবেন আলিবাবাকে, আপনি জাস্ট অর্ডারটা ফরওয়ার্ড করে দিবেন অ্যামাজনকে, এবং তারা প্রোডাক্ট ডেলিভারি করবে। ডেলিভারি করার পর প্যাকিং করবে তারা, প্রোডাক্ট শিপ করবে তারা, এবং তারা ডেলিভারি হওয়ার পরে একটা কমিশন আপনাকে দিবে। সো দুইটা ওয়ে, একটাতে আপনাকে ওয়েবসাইট মানে প্রোডাক্ট দিয়ে ই কমার্সের মতো মেনটেন করতে হচ্ছে এবং অর্ডার ফরওয়ার্ড করতে হচ্ছে। আর একটা ওয়েতে হলো লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে যে প্রোডাক্ট কিনতেছে বা সার্ভিস কিনতেছে। এতটুকুই তফাৎ। ওকে, এবার আসেন পরের স্টেপে, ওয়াই অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি আহ, আমার কাছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, ড্রপ শিপিংটা ঠিক আছে চলে, বাট ওইটার চেয়ে এফিলিয়েট মার্কেটিংটা মোর, মানে রিল্যাক্সেবল। এইটা আরো রিল্যাক্সিং প্রফেশন আমার কাছে মনে হয়। কেন মনে হয়? এখানে ইনকামের তুলনায়, আমি অবশ্যই বলবো ইনকামের তুলনায় কস্টটা লো। এবং আপনি যদি একটা বিজনেস দাঁড় করাতে চান, তাহলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়। আপনি যদি ঘরের বাজার বিডি বা বড় ব্র্যান্ডের দিকে তাকান, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে। সো বাংলাদেশে বা বাংলাদেশে না হয়ে পৃথিবীর যেই কান্ট্রিতেই আপনি প্রোডাক্ট নিয়ে বা বিজনেস যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না কেন, আপনাকে অফিস নিতে হবে, কর্মচারী নিতে হবে, তাদের বেতন দিতে হবে, অফিস ভাড়া দিতে হবে, প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, ডেলিভারি করতে হবে, কত শত হ্যাসেল। কিন্তু এখানে এত হ্যাসেল নাই। আপনি লো কস্টে, ইনকামের তুলনায় লো কস্টে আপনি ইনকামটা করতে পারবেন বা এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এবং কোনো লোকেশন ব্যারিয়ার নেই, বাংলাদেশে বসে আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন।
এবং সবচেয়ে মজার বিষয়, এটা একটা প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনি ঘুরতে থাকবেন, বেড়াতে থাকবেন, ফ্যামিলিতে টাইম স্পেন্ড করতে থাকবেন, বাট আপনার ইনকাম হতে থাকবে। দিস ইজ দ্য রিয়েল সিনারিও। আপনি ঘুমাবেন, আপনি ঘুমায় থাকবেন, তারপরে তো আপনার ইনকাম চলবে। দিস ইজ কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে আপনাকে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে না, এবং আপনি জাস্ট এক্সিস্টিং প্রোডাক্ট, মানুষের এক্সিস্টিং প্রোডাক্ট প্রমোট করবেন। দিস ইজ হাউ, এবং দিস ইজ ওয়াই অ্যাফিলিয়েট মার্কেটিং বেস্ট। ওকে, এবার আসেন, আপনারা কারা? আপনারা অনেকে এখানে আছেন যারা বিগিনার্স, যারা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আগে পরে কিছুই জানতেন না। অনেকে আছেন যাদের বেসিক নলেজ আছে, অনেকে আছেন যারা অলরেডি ভালো জানেন এবং কিছু আর্নও করেন, এবং অনেকে আছেন অনেক বেশি আর্ন করেন, কিন্তু 1-2 লাখ টাকা ইনকাম করছেন কিন্তু স্কেল আপ করতে পারছেন না। এখন যে ইনফরমেশন গুলো দিব এখন থেকে, আপনি যে লেভেলেই থাকেন না কেন, বিগিনার হন, বেসিক নলেজ থাকুক, মোটামুটি আর্ন করতে থাকেন, অথবা আপনি 1-2 লাখ ইনকাম করছেন, যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি আপনার ইনকামটা, এই 2 বছরের এফিলিয়েট যাত্রাটা যদি 2 মাসে কমপ্লিট করতে চান, আপনি যদি 1 বছরের এফিলিয়েট যাত্রাটা 1 মাসে কমপ্লিট করতে চান, তাহলে এই বাকি অংশটুকু আপনার জন্য। এবং আপনি সবচেয়ে মনোযোগ দিয়ে আপনি এই অংশটুকু দেখেন, আপনার লাইফের, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্যারিয়ারের, ইভেন আপনি যে ইনভেস্ট করতে চাচ্ছেন, যে কোথায় ইনভেস্ট করবেন, ল্যান্ডে নাকি ফ্ল্যাটে নাকি শেয়ার মার্কেটে, আপনি কোথায় করবেন, নাকি ই কমার্স একটা বিজনেস শুরু করবেন, আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে, আই চ্যালেঞ্জ ইউ। ওকে, আসেন, এইটা এটা বলার পিছনে আরেকটা রিজন আছে ভাই। আমি যখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করি, আমার অনেক কাস্টমার আমার কাছে আসে, এসে জিজ্ঞেস করে, ভাই আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কেন ব্র্যান্ডিং করছেন না, কেন মার্কেটিং করছেন না, কেন বিজনেস করছেন না? তখন আমি মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে রিপ্লাই দেই, মাঝে মাঝে দেই না। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, আমি অনেক সময় অনেক ভাই ব্রাদারকে এরকম রিপ্লাই দিয়েছি যে, ভাই আই হ্যাভ বেটার ওয়ে টু আর্ন অ্যান্ড মাল্টিপ্লাই মাই মানি, সো আমার আসলে ওইটা দরকার পড়ে না, দ্যাটস ওয়াই করি না। সো কি ওয়েতে, আজকে সব গোপন কথা বলে দিচ্ছি, যে এই ওয়েতে, দিস ইজ দ্য ওয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখানে আমাকে মোস্ট অ্যাডভান্স টেকনোলজি, যেটা নিয়ে মানুষজন খুব কম জানে, এরকম টেকনোলজি নিয়ে কাজ করছি এবং রিল্যাক্সে ইনকাম করছি। হাউ ইট পসিবল, আসেন পরের স্টেপগুলোতে জানবো। আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রথমত অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করতে হবে। আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন, ইবের অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডোব সহ অনেক ব্র্যান্ড আছে। আপনি চাইলে সরাসরি অ্যামাজন থেকেও নিতে পারেন, ইবে থেকেও নিতে পারেন, বাট আপনি যদি বাল্কে অনেক কোম্পানির অ্যাফিলিয়েট নিতে চান এবং একটা কোম্পানি অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাফিলিয়েট মেনটেন করতে চান, তাহলে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করতে হবে। এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে আছে সিজে অ্যাফিলিয়েট, অ্যাউইন, তারপরে ইমপ্যাক্ট, শেয়ার সেল, ফ্লেক্সোপার, স্টিক ব্যাংক, পার্টনার স্টেক, এগুলো হলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এক কথায় আপনি যদি আম, অনেকটা এক্সাম্পল বলি, ধরেন আপনি ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার এর সাথে কন্ট্যাক্ট করলেন, যে ভাই তুমি আমার প্রোডাক্ট নিয়ে একটা কন্টেন্ট করে দাও। আবার আপনি ফেসবুকের সাথে, ফেসবুকে ডলার দিয়ে বললেন, ভাই তুমি আমার একটা দিয়ে মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে ফেসবুক কি একটা, মনে করেন একটা প্ল্যাটফর্ম, তাহলে এইগুলো হলো একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে আপনি অনেক ইনফ্লুয়েন্সার, আপনি যদি 100 ইনফ্লুয়েন্সারের ভিডিওর মাঝখানে আপনার অ্যাড দেখাইতে চান, তাহলে ফেসবুকের কাছে যেতে হবে। আর আপনি যদি একটা ইনফ্লুয়েন্সারের মানে ভিডিওর মাঝখানে অ্যাড দেখাইতে চান, তাহলে আপনি ওই ইন্ডিভিজুয়াল মানে ইনফ্লুয়েন্সারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সেম ভাবে আপনি যদি একটা কোম্পানির কি নিয়ে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চান, তাহলে ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর যদি আপনি চান বাল্কে অনেকগুলো কোম্পানির অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের নেটওয়ার্কে যুক্ত হতে হবে, যেখানে আপনি অ্যামাজনও পাবেন, ইবেও পাবেন, অ্যাডোবও পাবেন, ইভেন ওয়ার্ল্ডের যে কোনো, ওয়ালমার্টও পাবেন, যে কোনো কোম্পানি পাবেন যারা আসলে এফিলিয়েটের জন্য অ্যাভেলেবল। ওকে, সো আমরা জানলাম যে কেন আমরা এফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করব। এর এছাড়া আমরা চাইলে অ্যামাজন অ্যামাজন অ্যাসোসিয়েটসে জয়েন করতে পারি। কেন? অ্যামাজনে যেহেতু অনেক কোম্পানি, অনেক ব্র্যান্ড, এই জন্য তারা নিজেরাই একটা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম রেডি করে রেখেছে, যেটা নাম দিয়েছে তারা অ্যামাজন অ্যাসোসিয়েটস। ইবে যেহেতু একটা মাল্টি ভেন্ডার ই কমার্স, এই জন্য ইবে পার্টনার নেটওয়ার্ক নামে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মেক করে রেখেছে। ওয়ালমার্টও সেম, ইউএস এর অনেক বড় ফার্নিচার ব্র্যান্ড, ওখানে অনেক অনেক ব্র্যান্ডের কি পাওয়া যায়, প্রোডাক্ট পাওয়া যায়। এই জন্য আপনি ওয়ালমার্টে কি করতে পারবেন, ওয়ালমার্টের অ্যাফিলিয়েট প্রোগ্রামেও জয়েন করতে পারবেন। আলি এক্সপ্রেসও সেম। আবার কিছু স্পেশালাইজড প্ল্যাটফর্ম আছে যারা শুধু মানে অনেকগুলো এগুলা তো অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, আলি এক্সপ্রেস, এখানে গেলে আপনি অনেকগুলো ব্র্যান্ড পাবেন। বাট আবার কেউ কেউ আছে ইন্ডিভিজুয়ালিও দেয়, যেমন শপিফাই।
শপিফাই করে রাখছে শপিফাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ব্লু হোস্ট করে রাখছে ব্লু হোস্ট অ্যাফিলিয়েট ওয়েব হোস্টিং প্রোগ্রাম, ইউডেমি করে রাখছে ইউডেমি অ্যাফিলিয়েট, এরকম বুকিং.com এর আছে বুকিং.com অ্যাফিলিয়েট পার্টনার, ট্রিপ অ্যাডভাইজারেরও আলাদাভাবে এরকম নেটওয়ার্ক আছে। সো আপনি চাইলে এরকম সরাসরি ব্র্যান্ড থেকে অ্যাক্সেস নিতে পারেন। আপনি চাইলে তাদের চেয়ে একটু বড় যারা মাল্টি ভেন্ডর ই কমার্স তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারেন। আবার আপনি চাইলে এরকম বড় অ্যাফিলিয়েট নেটওয়ার্কেও জয়েন করতে পারেন। করলেন, আপনি জয়েন করার পর কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি ডিরেক্ট ব্র্যান্ডের কাছে গেলে এটা টাফ, মানে সরাসরি ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড এক্সেস দিতে চায় না। কিন্তু আপনি ডিরেক্ট অ্যাফিলিয়েটে যেতে পারেন, কিছুটা তুলনামূলক ইজি হবে। ইমপ্যাক্ট, শেয়ার সেল, পার্টনারাইজ, হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এইগুলোতে গেলে তুলনামূলক কিছুটা কি হবে, ইজি হবে। বাট আরো ইজি হবে যদি আপনি সাব এফিলিয়েট নেটওয়ার্কে যান। এফিলিয়েট নেটওয়ার্ক আর সাব এফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে তফাৎটা আমি বুঝিয়ে দিই। এফিলিয়েট নেটওয়ার্ক হলো যারা আপনার কাছ থেকে কোনো কমিশন নিবে না। ভাই ফাইবার থেকে যখন আপনি কাজ করেন বা যারা কাজ করে ফ্রিল্যান্সিং করে, ফাইবার কিন্তু একটা 20% কাট রাখে। আপনি যেই ইনকামই করেন না কেন, উজ্জ্ব দেওয়ার সময় তারা 15%, 20% কাট রেখে দিবে। তো এইটা কিন্তু দুইও জায়গা থেকে রাখে, তারা কিন্তু বায়ার এন্ড থেকেও রাখে, সেলার এন্ড থেকেও রাখে। তো এই যে, কিন্তু এই ডিরেক্ট এফিলিয়েট নেটওয়ার্ক যারা, তারা শুধুমাত্র ব্র্যান্ডের কাছ থেকে রাখে, এফিলিয়েটেডদের কাছ থেকে রাখে না। আর সাব এফিলিয়েট নেটওয়ার্ক দুই জায়গা থেকেই রাখে, ফাইবার আপওয়ার্কের মতো, ফ্লেক্সোপাস, কনভার্সোশিয়াল, এলকিড, যেহেতু দুই জায়গা থেকেই রাখে, আপনার থেকেও রাখবে, আমার ব্র্যান্ড থেকেও রাখবে, তাই তাদের কাছে এফিলিয়েট নেটওয়ার্কের পার্টনার হওয়া তুলনামূলক অন্যদের চেয়ে সহজ। তার চেয়ে একটু কঠিন হলো ডিরেক্ট এফিলিয়েট নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়া, তার চেয়ে আরো বেশি কঠিন হলো ডিরেক্ট ব্র্যান্ডের অ্যাক্সেস পাওয়া। ওকে, এইটা ডিফারেন্ট টপিক। আমরা মনে করেন অ্যাফিলিয়েট পার্টনার হলাম, এবার আমাদের ওয়েটা কি, আমাদের ট্রাফিক লাগবে বা ভিজিটর লাগবে। কমিশন যদি ইনকাম করতে হয় তাদের কাছে ট্রাফিক পাঠাইতে হবে, ভিজিটর পাঠাইতে হবে। ট্রাফিক পাঠাইলে যত বেশি ট্রাফিক পাঠাইতে পারবো তত বেশি সেলের পসিবিলিটি বাড়বে, তত বেশি সেল হবে, আমি তত বেশি ইনকাম করতে পারবো বা আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। উপায় কয়টা? উপায় হলো দুইটা, দুইটা ওয়ে এই ট্রাফিকের জন্য। একটা হলো ফ্রি ওয়ে, একটা হলো পেইড ওয়ে। ফ্রি ওয়ে নিয়ে তো বলেছি আমরা যে এটা একটা ট্র্যাপ। কিরকম? নিড টাইম, গুড ফর লং টার্ম প্ল্যান, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, করা, ইউটিউব, ওয়েবসাইট, হ্যাঁ, কন্টেন্ট লেখা, এগুলোতে আপনাকে বছরের পর বছর, মাসের পর মাস অপেক্ষা করতে হবে, তারপরও দেখবেন আপনি প্রপার আরওআই পাচ্ছেন না। বাট ইন দিস ইরা, এইটা হলো মোস্ট, মানে কি বলে, ব্যাকডেটেড ওয়ে ইন মাই পার্সপেক্টিভ। আপনাকে আসতে হবে মোস্ট অ্যাডভান্স পার্সপেক্টিভ। এই কন্টেন্ট রাইটিং, গুড কন্টেন্ট লেখা, আর্টিকুলেট কন্টেন্ট লেখা, ভ্যালু ড্রিভেন কন্টেন্ট লেখা, এসইও অপটিমাইজড কন্টেন্ট, দেন বসে থাকা অদৃষ্টির দিকে তাকিয়ে যে কখন ট্রাফিক আসবে, কখন সেল হবে, কখন কমিশন পাবো। ওই যে ওই ভাইয়ের মতো তাহলে 3 মাসে ইনকাম করবেন $50। তাহলে উপায়টা কি? এইগুলো বাদ দিয়ে আপনাকে আসতে হবে অ্যাডভার্টাইজিং এ। অ্যাডভার্টাইজিংটা করবেন কোথায়? দুইটা ওয়ে আছে, দুইটা জায়গায় অ্যাডভার্টাইজিং করা যায়। একটা হলো যে ওয়ার্ল্ড গার্ডেন। ওয়ার্ল্ড গার্ডেন বলতে এক কথায় যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টিকটক, রেডিট, করা, টুইটার, এই যে যত সোশ্যাল মিডিয়া আছে, এগুলোকে বলা হয় এক কথায় মার্কেটিং এর জগতে এটাকে বলা হয় ওয়ার্ল্ড গার্ডেন। এবং এর বাহিরে যা আছে, উইকিপিডিয়া, ব্লগ, ওয়ার্ডপ্রেস, মিডিয়াম, নিউজ আর্টিকেল, পে ওয়ালস, পাবলিক ইউটিউব ভিডিওস, ই কমার্স ওয়েবসাইট, অ্যামাজন, আলি এক্সপ্রেস, প্রোডাক্ট পেজেস, এছাড়া যা আছে সোশ্যাল মিডিয়া বাদে যা আছে সবই হলো ওপেন ওয়েব। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে যে অ্যাড দিবেন, তাদের কি আছে? ওন অ্যাডভার্টাইজিং টুল আছে। বাট সমস্যা একটাই, ওই যে আরওআই মিলবে না। গুগলে কি মিলবে? কিছু কিছু ক্ষেত্রে মিলবে যদি আপনি অপটিমাইজ করতে পারেন, বাট ইন মোস্ট অফ দ্য কেস মিলবে না। কারণ ওই যে বললাম, জেনারেল মেথডে আপনি নিউজ পড়তেছেন, আপনাকে সে দেখাচ্ছে পেপসোডেন্টের অ্যাড। সো রিলেভেন্ট হইতে হবে। রিলেভেন্ট হইতে কিভাবে হবে, এটা আমরা এই যে আরটিপির মডেলটা দেখি, তাহলে পরের স্টেপই আমরা বুঝতে পারবো। ওকে, আরটিপির মডেলটা কিভাবে কাজ করে? একটা ওয়েবসাইটে ধরেন একটা অ্যাড টেক্সট আছে, টেক্সটের সাইডে ব্যানার আছে, এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজার আছে, কেউ বিট করলো $1, কেউ $1.25, কেউ $1.15। আপনি যে ব্রাউজ করলেন বা যে কোনো একটা ভিজিটর যে ব্রাউজ করলো, ওই ব্রাউজ করার যে 1 সেকেন্ড সময় লাগে না ভাই লোড হইতে, ওই লোডিং টাইমের ভিতরে এই বিট করার পর যে উইন করে, যে বেশি বিট করে, যার বাজেট বেশি থাকে, যে যার বাজেট থাকে এবং যে মানে বেশি বিট করে, তার একটা উইন হয় এবং তার একটা ডেলিভারি হয়। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখবেন যে একই অ্যাড দেখাচ্ছে, 2 বার 3 বার একই অ্যাড দেখাচ্ছে। এটা রিজন হলো যে তার $1 প্রতিষ্ঠান বাজেট দেওয়া আছে পার বিটে, ঠিক আছে, পাশাপাশি তার ডেইলি বাজেট $100।
তার মানে তার $100 শেষ তো আগে হইতে হবে, তারপরে আরেকজনের অ্যাড আসবে। অর্থাৎ তার বাজেট শেষ হয়ে গেলে পরে ধরবে $1.15, তারপরে ধরবে $1, এরকম সিরিয়ালি আসবে। এভাবে দেখবেন গুগল অ্যাডে কি হয় যে আহ, সকালবেলা থেকে বিকাল পর্যন্ত একজন টপ প্লেসে আছে, তার পরবর্তীতে আস্তে করে তার বাজেট যখন কমে গেছে, শেষ হয়ে গেছে, তার বিট যখন আর নাই, বা মানে বাজেট যখন নাই, তখন সে 3-4 নাম্বারে চলে আসছে, তখন আর তারা শো করতেছে না বা নিচে চলে আসছে। এটার কারণ কি? তার বাজেটটা শেষ হয়ে গেছে। সো রিয়েল টাইম বিডিংটা আসলে এভাবে কাজ করে। এখানে প্রত্যেক লোডে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যানার আসে। আর রিয়েল টাইম বিডিং এর যে পারফরমেন্স মেথডে কি ঘটে, ব্যানার সেমই থাকে, অ্যাডোবের কন্টেন্ট অ্যাডোবেরই ব্যানার, ট্রাভেলের কন্টেন্ট ট্রাভেলেরই অফার, পেপসোডেন্টের কন্টেন্ট পেপসোডেন্টেরই অফার, অ্যামাজনের কন্টেন্ট অ্যামাজনেরই অফার, এইগুলা থাকে। এবং ব্যানার কিন্তু সেমই থাকে, কিন্তু ব্যাক এন্ডের এফিলিয়েট লিঙ্ক চেঞ্জ হয়ে যায়। এফিলিয়েট বড় বড় ব্র্যান্ডরা কিভাবে ট্র্যাক করে যে কোন সেলটা কার মাধ্যমে আসলো, মাহবুব ভাইয়ের লিঙ্ক ক্লিক করে কে আসলো, কবির ভাইয়ের লিঙ্ক ক্লিক করে কে আসলো, কাকে কমিশন দিব, এটা কিভাবে সে ডিসাইড করে, কিভাবে বোঝে? ইউনিক যে লিঙ্ক দেয় ওই লিঙ্কের মাধ্যমে বোঝে। সো ওই লিঙ্কটা ব্যাকএন্ডে ব্যানার সেমই থাকে, বাট ব্যাকএন্ডের লিঙ্কটা চেঞ্জ হয়ে যায়। ব্যাকএন্ডের লিঙ্কটা চেঞ্জ হয়ে গেলে যার লিঙ্কে ক্লিক করে গেল, দেন প্রোডাক্ট কিনলো, তাকে কমিশন দেয়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে। ওকে। এবং দেখেন, রিয়েল টাইম বিডিং এর যে দুইটা সিস্টেম, একটা জেনারেল মেথড, একটা পারফরমেন্স মেথড। জেনারেল মেথড মেনটেন করে গুগল অ্যাডস, গুগল অ্যাড এক্সচেঞ্জ, লেজিট, স্মার্ট অ্যাড সার্ভার, প্রপেলার অ্যাডস, রুবিকন। এরা জেনারেল মেথডে অ্যাডভার্টাইজিং করে। অর্থাৎ এখানে ব্যানার সেম থাকে, কন্টেন্ট যাই হোক, নো ম্যাটার, ব্যানার সেম থাকে। কিন্তু পারফরমেন্স মেথডে অ্যাডভার্টাইজিং করে হলো কনভার্স পার্টনার, কনভার্সন মিডিয়া, রিটেল স্টাফ। এরকম ওয়ার্ল্ডে হয়তো 20টা প্ল্যাটফর্ম আছে যারা ওই যে এই অ্যাডভান্স টেকনোলজির ট্রাফিক সেল করে। অর্থাৎ যেখানে আপনি ট্রাফিক কিনলে কি পাবেন, আপনার এফিলিয়েট লিঙ্ক ব্যাকএন্ডে চেঞ্জ হয়ে যাবে, সেই ফ্যাসিলিটিটা পাবেন। ওকে, পরের স্টেজে আসি। যেমন জেনারেল মেথডে আমরা অনেকেই জানি অ্যাডসেন্স, স্মল পাবলিশার্স, এরা জেনারেল মেথডের অন্তর্ভুক্ত। কিন্তু বিগ সোর্স অফ ট্রাফিক যেটা, ফেসবুকের চেয়ে 600 গুণ বড় মার্কেট, 600 গুণ। আপনি ইমাজিন করতে পারবেন না কত বড় মার্কেটের কথা আমি বলছি। ফেসবুকের চেয়ে 600 গুণ বড় মার্কেট যেটা, সেই বিশাল ট্রাফিক সোর্স, 600 গুণ বড় ট্রাফিক সোর্স হলো টার্গেটেড ব্লগিং প্ল্যাটফর্ম, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, নিউজ উইক, ডেইলি সান। এদের কিন্তু এরা শুধু নিউজ পোর্টাল না, বা এরা শুধু নিউজ চ্যানেল না, এদের পাশাপাশি টার্গেটেড ব্লগিং প্ল্যাটফর্মও আছে, এবং এদের হিউজ টার্গেটেড ট্রাফিক আছে। পাশাপাশি পে লেটার অ্যাপ, কারনা, আফটার পে, জিপ, ট্যাবি, এদের কি আছে? হিউজ ট্রাফিক আছে। এই পে লেটার অ্যাপে মানুষ কখন যায়? যখন তাদের প্রোডাক্ট কিনতে মনে চায়, যখন তাদের ক্রেডিটের প্রয়োজন পড়ে। কুপন এবং ডিল ওয়েবসাইট আছে অনেক, যেমন রিটেল মেনট, কুপন শেফ, তারপরে কুপন.com। হ্যাঁ, কুপন, এই প্ল্যাটফর্মগুলোতে মানুষ কখন যায়? যখন তার কেনার ইচ্ছা জাগে। এবং প্রোডাক্ট রিভিউ সাইট, আমরা দেখবেন ইউটিউবে ভিডিও দেখি, প্রোডাক্টের রিভিউ দেখি, কখন দেখি? যখন আমরা প্রোডাক্ট কিনতে চাই, এই মুহূর্তে কিনবো, এই মোমেন্টে গেলে তখন আমরা রিভিউ দেখে ডিসিশন নিতে যাই। এবং কম্পারিজন সাইট, দুইটা প্রোডাক্ট পাশাপাশি রেখেও আমরা কখন দেখি? যখন আমরা প্রোডাক্ট কিনবো বলে সিদ্ধান্ত নেই যে দুইটা থেকে একটা চুজ করব। সো এই যে এরা কি করে, ছোট পাবলিশাররা কি করে, তাদের অ্যাড স্পেস গুলো গুগল অ্যাডসেন্স এর কাছে সেল করে, গুগলের কাছে সেল করে। ভাই, গুগলের কাছে অ্যাপ্লাই করলাম, তুমি আমার ট্রাফিক কিনো, তুমি আমারে কমিশন দাও। কিন্তু তারা গুগলের কাছে তাদের ট্রাফিক সেল করে না, কারণ তাদের কাছে তো মোস্ট অ্যাডভান্স টেকনোলজি, মোস্ট কনভার্টিং ট্রাফিক আছে। এজন্য তারা গুগলের কাছে এই ট্রাফিক সেল করে না। তারা কি করে, কেন সেল করে না? সেল করে না গুগলের কাছে এই কারণে, কারণ গুগল 60% রেখে দেয়, 40% দেয়। এক কথায় গুগলে যারা অ্যাড দেয়, তার তাদের ওই অ্যাড থেকেই তো একটা বাজেট তারা ওই যে ছোট ছোট পাবলিশারে দিয়ে দেয়। অর্থাৎ যাদের অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল আছে, যাদের ওয়েবসাইটে ভিজিটর আছে, যাদের ওয়েবসাইটে অ্যাড ব্যানার শো করে, তাদের ওয়েবসাইটকে পার ট্রাফিক পারপাস একটা কমিশন দিয়ে দেয়। কত পার্সেন্ট দেয় সেটা? যদি গুগল $1 চার্জ করে, তাহলে 40 সেন্ট দেয়। 40% দিয়ে দেয় হলো ওই পাবলিশারকে, আর 60% গুগল রেখে দেয়। কিন্তু এদের তো হ্যাডম বেশি। সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, নিউজ উইক, ডেইলি সান, কারনা, আফটার পে, জিপ, ট্যাবি, কুপন সাইট, রিভিউ সাইট, কম্পারিজন সাইট, এদের হ্যাডম বেশি হওয়ার কারণে এরা কি করে না, এরা গুগলের কাছে সেল করে না। তারা সেল করে স্পেশাল টাইপ অফ অ্যাড নেটওয়ার্কের কাছে। কাদের কাছে? যারা পারফরমেন্স মেথডে মার্কেটিং করে। কারা পারফরমেন্স মেথডে মার্কেটিং করে? কনভার্স পার্টনার, কনভার্সন মিডিয়া, রিচার্জ স্টাফ, এদের কাছে ট্রাফিক সেল করে।
তাহলে এক কথায় আমরা বুঝতে পারলাম যে আমরা যদি, যেহেতু লোকাল মার্কেটে আরটিবি অ্যাভেলেবল না, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে যদি আমরা কাজ করি, এবং ইন্টারন্যাশনাল মার্কেটের যদি অ্যাফিলিয়েট বা ড্রপশিপিং নিয়ে যদি আমরা কাজ করি, এবং আমাদের যদি এই হট ট্রাফিকের এক্সেস যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা বেটার আরওআই পেতে পারবো এবং এরকম হাইলি কনভার্টিং ট্রাফিকের কাছে যেতে পারবো। ওকে, কিন্তু দুঃখজনক মানে ব্যাড নিউজ হলো, এই প্ল্যাটফর্মগুলোতে এক্সেস পাওয়া এত সহজ না। আপনি অ্যাপ্লাই করবেন মাসের পর মাস, দিনের পর, সহজ সহজ না বলতে কি, আমি বলবো এক কথাই ইম্পসিবল, অসম্ভব। আপনাকে তারা অ্যাক্সেস দিবে না। কেন দিবে না? তাদের প্রবলেমটা কি? আপনি তো ট্রাফিক কিনতে চান ভাই, যেই কারণে গুগল অ্যাড এক্সচেঞ্জে আপনি সিট পান না। গুগল অ্যাড এক্সচেঞ্জে কি আপনি সিট পান? আপনি কি অ্যাড দিতে পারেন? পারেন না, কারণ গুগল অ্যাড এক্সচেঞ্জে অ্যাড দেওয়ার জন্য মিনিমাম মাসে $1.5 লাখ স্পেন্ড করতে হয়। আর গুগল অ্যাডে আপনি $5 অ্যাডও দিতে পারবেন। অর্থাৎ গুগল অ্যাড এক্সচেঞ্জ কাদের জন্য? শুধুমাত্র বিগ ব্র্যান্ডের জন্য, শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টের ক্লায়েন্টের জন্য। সেম ভাবে এখানে তাদের ট্রাফিক কেনার জন্য আপনাকে স্পেসিফিক একটা যোগ্যতা থাকতে হবে, যে যোগ্যতা হয়তো বড় বড় ব্র্যান্ডের, বড় বড় অ্যাড নেটওয়ার্কের আছে, হয়তো আপনার আমার নাই। দ্যাটস ওয়াই তারা কি করে না, যাকে তাকেই আসলে এই এক্সেসটা দেয় না। তবে হ্যাঁ, গুড নিউজ হলো, যারা আমাদের আজকের এই ওয়েবিনারে জয়েন করেছেন, যারা এই আজকের ওয়েবিনারে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, তারা জানবেন হোয়াটস দ্য ওয়ে টু গেট দিস হাইলি কনভার্টিং ট্রাফিক অ্যাক্সেস অ্যান্ড হাউ টু ইউজ দেম ইন ইউর অ্যাফিলিয়েট, এবং হাউ টু কনভার্ট দ্য ট্রাফিক। এই সব কিছুই জানতে পারবেন এই অল্প সময়ের ভিতরেই। ওকে, রিটেল স্টাফের যারা আহ, আম- আজকের ওয়েবিনারে আছেন, তারা রিটেল স্টাফ, 3টা প্ল্যাটফর্মের কথা বলেছি, এর মধ্যে রিটেল স্টাফে কিভাবে জয়েন করবেন সেটা জানবেন। পাশাপাশি রিটেল স্টাফের সম্পর্কে একটু পরিচিতি দিয়ে নিই। এটা একটা টপ পেইড ট্রাফিক সোর্স, যেখানে 40,000-এর উপরে ট্রাফিকের, মানে ব্র্যান্ডের ট্রাফিক আছে 40,000। একটা দুইটা ব্র্যান্ড না, 40,000-এর উপরে ব্র্যান্ডের ট্রাফিক আছে। এবং যেখানে কনভার্সন রেশিও 60 to 70%। ইমাজিন করেন, ফেসবুকে ভাই 3,000 মানুষের কাছে অ্যাড গেলে হয়তো মানে কি হয়, আপনার নক দেয় কয়জন? 30 জন। এরপরে মনে করেন যে কিনে কয়জন? হয়তো একজন। আর এইখানে আমি বলতেছি 60 to 70% পর্যন্ত কনভার্সন রেশিও। বিকজ ভাই, বিকজ সিম্পল, এতক্ষণ যেটা বললাম যে যেই ব্র্যান্ডের কন্টেন্ট ওই ব্র্যান্ডেরই ব্যানার, তাহলে কেন হবে না? প্রমাণ দেখাবো, প্রমাণ কি। এবং যার জন্য এটা কিন্তু রিটেল স্টাফ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পারফর্মার মার্কেটার্সদের দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড একটা কি ট্রাস্টেড প্ল্যাটফর্ম। এবং আপনারা জানলে খুশি হবেন, রিটেল স্টাফ ফ্রান্সে রেজিস্টার্ড একটা কোম্পানি, এবং আমিও এই কোম্পানির একটা পার্ট। দ্যাটস ওয়াই আপনাদেরকে এই অ্যাক্সেসটা দিতে পারছি, আদারওয়াইজ কোনো ওয়েই ছিল না। যেমন আপনাদেরকে বললাম যে এই প্ল্যাটফর্মগুলোর নাম বলে দিলাম, আপনারা ইউ ক্যান ট্রাই টু গেট অ্যাক্সেস। আপনাকে কেউ অ্যাক্সেস দিবে না, বাট শুধুমাত্র আমার এই কোম্পানিতে শেয়ার থাকার কারণে, আমি এই কোম্পানির একটা পার্ট হওয়ার কারণে আমি আপনাদেরকে এই সুযোগটা দিতে পারছি। ওকে, অন দ্য ওয়ে, এই রিটেল স্টাফের মাধ্যমে আপনি র্যাপিড অ্যাডিং করতে পারবেন, দ্রুত আর্ন করতে পারবেন, এই হাইলি কনভার্টিং ট্রাফিক কিনে আপনার ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন, 100x পর্যন্ত ম্যাক্সিমাইজ করতে পারবেন। এবং প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম বলতে আপনি কাজ করবেন না, বা আপনার ইনকাম চলবে কিভাবে? হ্যাঁ, কিভাবে আগে আসেন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে আমাদের কাছে কি আছে। রিটেল স্টাফের কাছে থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ ট্রাফিক আছে, 40,000+ ব্র্যান্ডের। যেমন অ্যামাজনের ট্রাফিক আছে মিলিয়ন্স অফ ট্রাফিক, মাইক্রোসফটের ট্রাফিক আছে মিলিয়ন্স অফ ট্রাফিক, আলি এক্সপ্রেস, হোটেল.com, বুকিং.com, এইচপি, এরকম ওয়ার্ল্ড ওয়াইড যত যত বড় বড় ব্র্যান্ড আছে, যে কোনো ব্র্যান্ড, এক কথায় 40,000 মানে তো চারটিখানি কথা না, এরকম 40,000+ ব্র্যান্ডের থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ ট্রাফিক এই রিজেল স্টাবে আছে। অর্থাৎ রিজেল স্টাবে অ্যাক্সেস পাওয়া মানে আপনি এই থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ ট্রাফিকের অ্যাক্সেস পাওয়া, এবং যে কোনো ব্র্যান্ডের কি নিয়ে, অ্যাফিলিয়েট নিয়ে আপনি কাজ করতে পারবেন, ট্রাফিক পাঠিয়ে আপনার সেলকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। কিন্তু একটা স্পেশাল নোট ফর অল, যে অল ব্র্যান্ড, প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু এই সিপিসি ট্রাফিক বা আরটিবি ট্রাফিক সলিউশন অ্যালাউ করে না। এখানে যদি অনেক 1%, 2% অ্যাফিলিয়েট মার্কেটাররা থেকে থাকেন, তারা জানবেন যে সব ব্র্যান্ড সিপিসি ট্রাফিক বা আরটিবি ট্রাফিক অ্যালাউ করে না। প্রশ্ন হলো কেন করে না? ভাই সিম্পল বিষয়, ধরেন যেই মোরসালিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, যে মোরসালিন ভাই আহ, আমাদের ব্রেভ 6-এরই একজন মেম্বার, খেজুর ইম্পোর্ট করেন। সো তো ওনার সাথে কথা হচ্ছিল যে উনি আরব, উনি বাংলাদেশের একটা রিনোন প্রতিষ্ঠানে হোলসেল করলেন 2 কন্টেইনার খেজুর গতকালকে।
তো ওনার কাছ থেকে খেজুর নেওয়ার আগে ওনারা মানে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনি মোটামুটি ডেইলি কয় কেজি খুচরা বিক্রি হয়। মানে এটা জিজ্ঞেস করার পিছনে রিজন হলো একটাই, যে যদি আপনি খুচরা বিক্রি করেন, খুচরাতে অ্যাভেলেবল হন, তাহলে আপনার কাছ থেকে আমরা নিব না। এক কথায় এটা বড় বড় ব্র্যান্ডরা কেন এই ট্রাফিকটা অ্যালাউ করে না? তারা বলে ভাই আরটিভি ট্রাফিক তো আমিই কিনতেছি, হাইলি কনভার্টিং ট্রাফিক আমিই কিনতেছি, তুমি কি করো? এসইও করো, ওইখান থেকে কিছু ট্রাফিক দাও, আমি তোমার কি দিতেছি, কমিশন দিতেছি। সে কি চাবে নাকি যে আপনি ওই জায়গায় তার সাথে কম্পিটিশন করেন? যেভাবে করে ওই হোলসেলাররা রিটেল মার্কেটে আসুক, আপনি আমি চাই না। সো এই জন্য চাই না। বাট উপায়টা কি তাহলে? উপায় হলো একটাই, বিমপ। বিমপ সাধারণত ব্যবহার করে যারা মানে অ্যাড ট্রাফিক দিয়ে কাজ করে তারা না, তার ব্যবহার করে যারা মানে ব্লগ দিয়ে কন্টেন্ট দিয়ে যারা করে তারা শুধুমাত্র ট্র্যাকিং এর জন্য, যে কোন ব্লগটা ভালো পারফর্ম করছে। হ্যাঁ, একজন ব্যক্তি তো কন্টেন্ট লিখলে সোশ্যাল মিডিয়া থেকে আসলো নাকি ব্লগ থেকে আসলো, ব্লগ আমি হয়তো 20টা লিখেছি একটা ব্র্যান্ড নিয়ে, কোন ব্লগ থেকে আসলো এটা বোঝার জন্য বিমপ ব্যবহার করে। বিমপ দিয়ে ট্র্যাকিং করা যায়। আপনি আপনার ইনসাইটসে কোন ব্লগটা ভালো পারফর্ম করতেছে বা কোন পোস্টটা ভালো পারফর্ম করতেছে বা কোন প্ল্যাটফর্মটা ভালো পারফর্ম করতেছে এটা ট্র্যাক করতে পারবেন বাই দিস বিম অফ অ্যাপ। বাট যেখানে ফ্রম দ্য সেকেন্ড মান্থ $49 পার মান্থ দিতে হয়, এটা হাইলি কস্টলি। আপনি ভলিউম ব্যবহার করতে পারেন, ভলিউম ব্যবহার করলে আপনি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন, সেল ট্র্যাকার ব্যবহার করলে আপনি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন। যেখানে ওই যে বললাম প্রবলেম কি, যেহেতু অল ব্র্যান্ড সিপিসি বা আরটিপি ট্রাফিক সলিউশন অ্যালাউ করে না, সেক্ষেত্রে আপনি ভলিউম বা সেল ট্র্যাকার ব্যবহার করলে তারা বুঝতে পারবে না যে আপনি পেইড ক্যাম্পেইন করে তাদেরকে ট্রাফিক পাঠাচ্ছেন নাকি আপনি অর্গানিক ট্রাফিক পাঠাচ্ছেন। এটা মাস্কিং হয়ে যাবে, বোঝা যাবে যে ব্লগ থেকেই এসেছে, সামহাও ব্লগ থেকেই তো এসেছে। এটা আপনি না বাই করতেছেন, বাট এটা কারো না কারো তো অর্গানিক ট্রাফিক। দ্যাটস ওয়াই ওই তারা অর্গানিক সোর্সটা দেখতে পাবে, বাট তারা আপনার এটা যে একটা অ্যাড নেটওয়ার্কের থ্রুতে যাচ্ছে এটা দেখতে পাবে না। ওকে, সো এটা ভলিউমের মাধ্যমে করা যায়, বাট ভলিউম একটা কস্টলি প্ল্যাটফর্ম, যেখানে 1000 ক্যাম্পেইনের জন্য $1449 দিতে হয় এবং 250 ক্যাম্পেইনের জন্য $390 দিতে হয়, 20টা ক্যাম্পেইনের জন্য 1 মিলিয়ন ক্লিকের জন্য $99 দিতে হয়। যার জন্য আমরা সলিউশন সাজেস্ট করি সেল ট্র্যাকার, যেখানে মাত্র $5 100-র উপরে ক্যাম্পেইন ম্যানেজ করা যায় এবং আনলিমিটেড ক্লিক ম্যানেজ করা যায়। এটা এতটুকু জাস্ট বোঝেন, যেহেতু বড় বড় ব্র্যান্ড সিপিসি বা আরটিবি ট্রাফিক অ্যালাউ করে না, এই জন্য আমরা একটা ট্র্যাকিং উইথ মাস্কিং একটা সিস্টেম রেখেছি, যেটা দেখে বোঝা যায় কোন ট্রাফিক সোর্স থেকে আমার সেল আসতেছে। পাশাপাশি আমার যেহেতু তারা অ্যালাউ করে না, তারা বুঝতেও পারে না যে এটা একটা অ্যাড নেটওয়ার্কের থ্রুতে যাচ্ছে। দ্যাটস ইট। ওকে, এবার আসেন যে আসলেই কি ইনকাম হয়, ইনকাম কি করা যায়, আমি কি পারবো? আচ্ছা, দেখেন আমাদের কোম্পানির রিটেল স্টাফের বা আমাদের যে পেপাইরাস কোম্পানির একটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে 2,61,858টা ক্লিক আমরা পারচেস করেছি, কনভার্সন এসেছে 3,552টা, এবং আইটেম সেল হয়েছে 6,454টা, এবং টোটাল অর্ডার ভলিউম ছিল 2,02,0626 ডলার, এবং কমিশন আর্ন করেছি 70,657 ডলার। এবং এই যে সাব আইডি দেখতে পাচ্ছেন, এই যে সাব আইডি গুলো দেখতে পাচ্ছেন, এই সাব আইডি গুলো হলো এক একটা ওয়েবসাইট বা ট্রাফিক সোর্স। দেখাচ্ছে যে এই সাব আইডি থেকে কত ডলার অর্ডার হয়েছে, কতগুলা কমিশন আসছে, এই সেকেন্ড সাব আইডি থেকে কতগুলা ক্লিক আসছে, কতগুলা কনভার্সন আসছে, কতগুলা সেল হয়েছে, এটা থেকে কয়টা আসছে, এটা কিন্তু টোটাল টেবিলটা এখানে দেখা যাচ্ছে। সো এই হলো পসিবিলিটিস। এইবারে আসেন আর কিছু অন্য কথায় আসি, আমার প্র্যাকটিক্যাল দেখাই। আমরা 2 মাস আগে এফিলিয়েট মার্কেটিং এর কোর্স লঞ্চ করেছিলাম, ঠিক 2 মাস আগে বলতে নভেম্বরের আপনার 3 তারিখে আমি ক্যাম্পেইন লঞ্চ করি, 10 তারিখ থেকে আমি কনভার্সন পাওয়া শুরু করি। তো 10 তারিখ থেকে যে কনভার্সন পাওয়া শুরু করি, আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। অ্যাডোবের অ্যাড রান করেছিলাম, কত তারিখে রান করেছি? 3 নভেম্বর। 3 নভেম্বর অ্যাড রান করেছি, এখন পর্যন্ত অ্যাডোবে আমার ক্যাম্পেইনে বাজেট গেছে $1986। আমরা যদি একটু ভিতরের ডাটাতে চলে যাই, লাস্ট 7 ডেইসে আমাদের স্পেন্ড হয়েছে $224.96, মানে $225। এটা লাস্ট 7 ডেজ এর কস্টিং। আর এটা যদি আমি নভেম্বর থেকে ট্র্যাক করি, নভেম্বরের 3 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত দেখি, তাহলে দেখব যে আমার খরচ হয়েছে
ওই যে পুরা ডলারটাই দেখাবে যে 1984 বা 85 ডলার, যেখানে এই সাব আইডিতে 249 ডলার, এই সাব আইডিতে 372 ডলার, কোন এটাতে 587 ডলার, এটাতে 82 ডলার, এটাতে 311 ডলার। বিভিন্ন সাব আইডিতে আমি এই যে সাব আইডি গুলা, এটা হলো এক একটা ট্রাফিক সোর্স। যে ট্রাফিক সোর্স গুলা আমি টেস্ট করেছি, এই যে দেখেন কতগুলো ট্রাফিক সোর্স আমি টেস্ট করেছি। টেস্ট করার পর আমি 3টা 4টা সাব আইডি সোর্স পেয়েছি, ট্রাফিক সোর্স পেয়েছি, যেগুলোতে হাইলি কনভার্টিং ট্রাফিক আছে, যেগুলো থেকে সেল আসতেছে। এক কথায় যদি লাস্ট 7 দিনেরটা বলি দেখাই আমি, অপটিমাইজেশন হিস্ট্রি তো ফেসবুকের মতোই থাকবে। ফেসবুকের মতো বলতে প্রথম দিকে প্রথম এইখানের যে 2000 ডলার, প্রথম এই 2000 ডলারের প্রথম 500 ডলারের হিস্ট্রি ছিল, 500 ডলারে আমি ইনকাম করেছি 300 ডলার, মানে আমি 200 ডলার মাইনাসে ছিলাম। পরের 500 ডলারে আমি ইনকাম করেছি 700 ডলার, মানে আমি এভারেজে আসছি, মানে ব্রেক ইভেনে আসছি 1000 ডলারে। দেন পরের 1000 ডলারে অ্যাকচুয়াল গেমটা চেঞ্জ হয়ে গেছে। এবং লাস্ট 7 দিনের হিস্ট্রি যদি দেখাই, এই যে দেখলেন 225 ডলার। এবার আসেন কমিশন কত আর্ন করলাম, এটাতে দেখাই। ওকে, কমিশনে আসছে, খেয়াল করেন ইউএসডি তে গেলাম। এটা অল টাইম না, এটা আমি লাস্ট 7 ডেজে চলে যেতে হবে, অ্যানালাইটিক্সে যাই, লাস্ট 7 ডেজ। ওকে, এটাতে গেলাম আমি, ইউএসডি তে অ্যাডোবের ক্যাম্পেইন চলতেছে। এবং এখানে দেখেন আমি কিন্তু অ্যাডোবেরই দেখাচ্ছি, এই যে অ্যাডোব রিটেল স্টাফ পার্টনারাইজ, মানে পার্টনারাইজ থেকে আহ, আমি এইটার অ্যাফিলিয়েট, পার্টনারাইজ হলো আমার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে আমি অ্যাডোবের লিঙ্ক নিয়েছি, লিঙ্ক নিয়ে আমি রিটেল স্টাফে অ্যাড রান করেছি। রিটেল স্টাফে অ্যাড রান করার পর, অ্যাড অপটিমাইজ করার পর, এটা আমার ব্যালেন্স, অ্যাড রান করার জন্য আমি ব্যালেন্স করে রেখেছি। এবং গত 7 দিনে আমার 225 ডলার খরচ হয়েছে। এবার দেখি গত 7 দিনে আমার ইনকাম কত হয়েছে, কমিশন কত এসেছে। গত 7 দিনে আমি 1093টা ক্লিক পারচেস করেছি। একটু খেয়াল করেন গত 7 দিনে, এই যে দেখেন 1091, 2টা ক্লিক সামহাউ হয়তো আগে পরে হয়েছে, কারণ আপডেট হতে একটু সময় নেই। সো আমি 1091টা ক্লিক পারচেস করেছি, এখানে দেখাচ্ছে 1093। সেল এসেছে 30টা, কনভার্সন আইটেম ছিল 34টা, টোটাল অর্ডার ভলিউম ছিল, মানে গত 1 সপ্তাহে আপনি প্রোডাক্ট কিনেছে, আমি মানে আমার যে ট্রাফিক যে পাঠিয়েছে, এই ট্রাফিকের পারপাস প্রোডাক্ট কিনেছে 1960 ডলারের, এবং আমি কমিশন আর্ন করেছি 695 ডলার। এইটা আমি আরো কোথায় কোথায় অ্যাড রান করি, কোন কোন প্ল্যাটফর্মে আছি, এইটা জাস্ট আমাদের যেহেতু কোম্পানির একটা রিটেল স্টাফের বা আমাদের যে পার্টনার কোম্পানি আছে ওইটার একটা ইনার পার্ট, এই জন্য ওইটা না দেখিয়ে আমি গত 3 মাস যাবত আমার স্টুডেন্টদেরকে নিয়েই আমি এই ক্যাম্পেইনটা স্টার্ট করেছিলাম। এবং ওনাদেরকে দেখাতে দেখাতেই এইটাকে একটা স্কেলেবল, একটা প্রফিটেবল জায়গায় নিয়ে এসেছি। একবারে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ছিল। এই প্র্যাকটিক্যাল প্রজেক্টে 224 ডলার গত 1 সপ্তাহে খরচ করে আমার প্রফিট এসেছে গত 1 সপ্তাহে 695 ডলার, মানে অলমোস্ট 700 ডলার। এবার ইনকাম কত গুণ হলো এটা হিসাব করে, 3 গুণ। অর্থাৎ আমি কিন্তু আমার টাকাটাকে গত 7 দিনে 3 গুণ করেছি। আমাকে সময় দিতে হয়েছে, কিন্তু আমার ব্যবসা, আমার ডিজিটাল মার্কেটিং বিজনেস, আমার ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, অ্যাডভার্টাইজিং সার্ভিস, কার্ড সার্ভিস, এই কাস্টমার মানে আমার এমপ্লয়ীদের পিছনে লেগে থাকা, তারা কেন কথা শুনে না, তারা কেন কাজ করে না, এরপরে ই কমার্স বিজনেসের প্রবলেম সলিউশন, কোচ কাঞ্চল স্যারের বিভিন্ন ট্রেনিং, এত শত কিছু করেছি আমি। ট্রেনিং এ ছিলাম, ফ্যামিলির সময় দিছি, অনেক কিছু করছি, বাট আলটিমেটলি গত 7 দিনে আমার এটা ইনকাম হয়েছে। দ্যাটস ওয়াই আমি আসলে প্রোডাক্ট বিজনেসে যাইতে চাই না। দ্যাটস ওয়াই আমি আসলে আহ, মানে ভিজিবল কোনো বিজনেস করছি না, যেহেতু আমার কাছে একটা এমন টেকনোলজি আছে আলহামদুলিল্লাহ, যেই টেকনোলজি দিয়ে আমি আমার মানিটাকে কি করতে পারছি, মাল্টিপ্লাই করতে পারছি। ওকে, সো দিস ইজ দ্য এন্ডিং। এখন আমরা কিউ এন এ সেশনে যাব, যে এই সেশন